আদিল মির্জাস beloved লিখেছেন নাবিলা ইশক পর্বজয়। আদিল উঠে দাঁড়িয়েছে। তার ডান হাতের ঘড়ির সাথে অনামিকা আঙুলে চিকচিক করছে একটা সাধারণ দেখতে আংটি। কিছুক্ষণ আগে প্রায় জোরপূর্বকভাবেই রোজাকে দিয়ে পরানো হয়েছে ওটা। আদিলের পরনে কালো রঙের শার্ট। শার্টের বুকের দিকে বেশ কিছু বোতাম খোলা, ঢিলে হয়ে ঝুলে থাকা কালো টাইটাই একটানে খুলল। না তাকিয়ে ছুঁড়ে ফেলে দিল শান্তর দিকে। শান্ত সাবলীলভাবে কাজ করেছে। শার্টের হাতা দুটো এলোমেলোভাবে কোনো এতে তোলা। আদিল ডান হাতটা বাড়িয়ে দিল রোজার দিকে। পিনপতর নীরবতা ভাঙল তার দাম্ভিক স্বরে। ওঠো। ওই বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকায় না রোজা, যেন শোনেনি কিছু। থম মেরে বসে রইল একই রকম ভাবে। আদিল আর ওর সম্মতি তোয়াক্কা করল না। আদেশ ছুড়ল নিজের লোকদের কাছে গাড়ি স্টার্ট দে। পর মুহূর্তে এগিয়ে গিয়ে থাবা দিয়ে ধরল ওর কবজি। টেনে নিজের সাথে নিতে চাইলে রোজা যেন সম্বিত ফিরল। ও দ্রুত টেনে ধরল আদিলের শার্ট। মুহূর্তে নিশ্চিত চোখের দৃষ্টি মেলে ধূসরমণি জোড়ায়। ওই চোখের দৃষ্টিতে বিন্দুমাত্র ছাড় নেই। রোজার চোখ দুটো ভিজে উঠেছে। নিজের বাড়ি ছেড়ে যেতে হবে ও মানতেই পারছে না, তার ওপরে আবার এক্ষুনি। আদিল মাথা নুয়ে ভীষণ গম্ভীর মুখে আওড়াই, কি চোপার জোর এখনো আছে? থাকলেও হাইড দেম ওয়েল। আমার প্রেসেন্সের আর নির্যাতন করো না, ফলাফল ভালো হবে না কিন্তু। রোজা দুগাল বেয়ে অষ্ট গড়িয়ে পড়তে থাকলো সমানে। জলে টুইটম্বর চোখ দুটোর দৃষ্টি তখনও কঠিন, বিড়বিড় করে কেমন পেশেন্স। আর আপনার তা আছে? আদিল শোনে, জবাব দেওয়ার প্রয়োজন বোধ করল না। রোজার কণ্ঠে তখনও তেজ, জেদ, শেষের দিকে অসহায়ত্ব। আপনি শপথ নিয়েছেন আমার জীবন নষ্ট করার জন্য, তাই না? আদিল ডানভ্রু তুলে বলল, তোমার জীবন কি ডায়মন্ডের খনি নাকি তেলের গুপ্তস্থান, যা নষ্ট করার জন্য আমাকে এই আদিল মির্জাকে শপথ নিতে হবে? রোজার আগে কাঁপল, সাপের মতো হিসেসে উঠে। আপনার লজ্জা নেই, তাই না? সেটা কি? রোজা বড় করে শ্বাস টেনে নেয়। এই ফালতু একটা পুরুষের সাথে কথা বাড়ানোর কোনো মানেই নেই। আগে একটা শব্দ অবচয় করতো না, আর এখন মুখে মুখে জবাব দেয়। আদিল পুনরায় হাত টেনে এগোতে চাইলে রোজা চোখ রাঙিয়ে তাতে দাঁত পিষে বলে, আমি কোথাও যাব না। আদিল প্রত্যুত্তরে শুধু নির্বিকার চোখে তাকিয়ে রইল। একটা টু শব্দও করে না, অথচ তার চুপ থাকাটাই যেন তীব্র চাপ প্রয়োগ করেছে। পেছনে দম বন্ধ হয়ে দাঁড়িয়ে আছেন আজিজুল সাহেব। নিপা বেগম অবশ্য চাপা গলায় কাঁদছেন। চেয়েও তারা এগোতে পারছে না মেয়েকে সাহায্য করতে। তারা অসহায়। সামনে এসে যে বডিগার্ড দাঁড়িয়ে আছে, রাজু এক পাকে খুব ধীরস্থিতে এসে টেনে ধরেছে রোজার আঁচল। ভয়ে ওর মুখটা এইটুকুনি হয়ে আছে। রোজা এই যাত্রায় আত্মসমর্পণ করে ধেয়ে গলায় বলে, আমাকে আজ রাতটুকু সময় দিন। এতটুকু বলে রোজা থামে। ওর গলা রোধ হয়ে আসছে। চোখের জলে দৃষ্টিটা ঝাপসা হচ্ছে। দৃষ্টি নামিয়ে অনুনয় করে ফের বলে, প্লিজ। আদিল জবাব দেয় না। পিনপত নীরবতা বয়ে যায় কিছুক্ষণের জন্য। রোজা নীরবে মাথা নুইয়ে রাখে অনেকটা সময় গড়ায়, অথচ কোনো জবাব শুনতে পায় না। বাধ্য হয়ে মাথা তুলে তাকাই। থমকালো তাকিয়ে। আদিল নিঃশব্দে এগিয়ে আসতে একদম তার কাছে মাথাটা নুইয়ে গভীর বুকে টেনে রেখেছে তার মুখ বরাবর। এই যাত্রায় এমনভাবে আঙুল ডুবিয়ে ধরল চোয়ালটায়, যেন 5 আঙ্গুলের দাগ বসে গিয়েছে। ব্যথায় কেঁকে উঠল রোজা। চোখ বুজে ঠোঁটে ঠোঁট চাপল। আদিল সময় নিয়ে দেখল সুন্দর মুখখানা। ও সরু নাকের ডগায় নিজের নাক স্পর্শ করিয়ে ধীর গলায় বলল, দেওয়া হচ্ছে, এবং সাথে এটাও জানিয়ে দেওয়া হচ্ছে কোনো রকমের রংঢং যেন না করা হয়। নিজে পরিণতি ভেবে শুধু রাতটুকুই যেন থাকা হয় ভদ্রভাবে। দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে বাকিটুকু কথা ফিসফিস করে বলে গেল আদিল, মিসেস মির্জা, আই ডিপলি হোপ ইউ ওয়ান্ট নিড মাই পার্সোনাল থেরাপি। সহ্য করতে পারবেন না। রোজা চমকে ওঠে। এমন অজানা সম্বোধনে শিউরে ওঠে। ঘাবড়ে ওঠে ওর পুরা অস্তিত্ব। দোটানায় ভুগে চোখ বড় বড় করে যখন চায় ততক্ষণে আদিল ছেড়ে দিয়েছে ওর চোয়াল। বড় কদমে পেরিয়ে যেতে যেতে হুকুম ছড়ে শান্তর উদ্দেশ্যে, তোর ম্যাডামকে নিয়ে সকাল সকাল রওনা হবি। কোনো 19-20 দেখলে তার আশেপাশে কারো একটা মাথায় সোজা দুটো বুলেট ঢুকিয়ে দিবি। শান্ত বাধ্য সৈনিকের মতো বসের আদেশের মোতাবেক রয়ে গেল। তার সাথে থাকলো স্বপন ক্লান্ত। ওরা দাঁড়িয়ে থাকলো দরজার কাছে, দৃষ্টি নামানো, পিস্তলটা পেছনে পকেটে ঢোকানো। রোজা নির্জীব চোখে চেয়ে শুধু আছে। ঘর ফাঁকা হতেই হাঁপ ছেড়ে বেঁচেছিল যেন নিপা বেগম। তরিন্দিত কদমে এসে জড়িয়ে ধরলেন মেয়েকে। রোজাও মায়ের বুকে মিশে গিয়েছে। নিপা বেগম সমানে কাঁদছেন, আওড়াচ্ছেন। কোন শকুনের নজর লাগলো আমাদের হাসিখুশি পরিবারের ওপরে? শান্তর মুখটা দেখার মতো হলো। কোনোভাবে কি তাদের শকুন বলা হচ্ছে? ডাকলে কোনো শক্তিশালী নামেই ডাকুক, শকুন শব্দটা তাদের সাথে মানায় না, কোনো দিক দিয়েই না। এত টাকার ইচ্ছে হলে ডাকুক না বাঘ আর তাদেরকে বসকে সিংহ। আজিজুল সাহেব এলোমেলোভাবে বসেছেন রোজার পাশে। চোখ দুটো রক্তিম। চাপা গলায় প্রশ্ন করলেন, কি করবা এখন? কি ভাবছ? রাতারাতি বাড়ি বিক্রি করে? নিপা বেগমের কপালে ভাঁজ পড়েছে কয়েক, তবে কিছু শোনেন না। শোনেন রোজার জবাব, সম্ভব না বাবা।
সম্ভব না মানে? তাহলে কি এমন চলবে? মেনে নিবে এসব? কোনো উপায় নেই প্রতিবাদ করার? রোজা শান্ত চোখে চেয়ে আছে বেডের সাইড টেবিলের ওপরে রাখা হৃদের ফ্রেমের দিকে। রোজার কোলে মিশে গিয়ে কেমন খিলখিল করে হাসছে। ওর এই চোখ দুটো ভাষা যে স্পষ্ট। ওই চোখে রোজা অনেক কিছু। রোজার হাত দুটো মুষ্টি কারও হয়, দৃষ্টি কারো হয়। মেয়ের দৃষ্টি নিপা বেগম লক্ষ্য করেন, দীর্ঘশ্বাস পেলেন। আজিজুল সাহেব আরও কিছু বলতে নিচ্ছিলেন, তখনই কথার মধ্যে বাদ সাধেন ভদ্রমহিলা। বারবার একই প্রশ্ন করো না তো। কি করবে, কি ভাববে মানে? সংসার করবে, বিয়ে হয়ে গেছে। আজিজুল সাহেব মুহূর্তে সতর্ক ভঙ্গিতে ধমকে ওঠেন, মাথা খারাপ নাকি? ওই সন্ত্রাসীর সাথে আবার কিসের সংসার? কি সুন্দর কথা। তো তখন ঝামেলা করলেন না কেন? আটকাতে পারলেন না কেন মেয়ের বিয়ে? আপনার চোখের সামনেই তো জোরপূর্বক বিয়ে করে ফেললো। কি ঘোড়ার ডিম করলেন থরথর করে কাঁপা ছাড়া? আজিজুল সাহেবের আত্মসম্মানে লাগলো বড়। অপমানে মুখটা চুপসে গেল। বিনা বাক্যে উনি স্ক্র্যাচের সাহায্যে উঠে দাঁড়ালেন, যেন এক্ষুনি বেরিয়ে একটা হেস্তনস্ত তিনি করবেনই। নিপা বেগম ভেঙচি কাটলেন। রোজা অসহায়ভাবে নিঃশব্দে হেসে এ যাত্রায় শান্ত করে নিয়েছে নিজেকে। হাত টেনে ধরল বাবার, বিছানায় টেনে বসিয়ে দিল। দু হাতে কোমরে জড়িয়ে মাথাটা বুকে রাখলো। চোখ বুঝলো। আজিজুল সাহেবের চোখ দুটো ফের চলছে। অসহায়ের মতো শুধু হাতটা মেয়ের মাথায় রাখলেন। নিপা বেগম হঠাৎ চিন্তিত গলায় আতকে উঠে বললেন, জিহাদের কি রোজার চেহারায় আমাবস্যা নাই অন্ধকার নামে। সে তো এই ঝামেলাতে প্রায় ভুলে গিয়েছিল এত বড় প্রতারণার কথা। তার জীবনটা হঠাৎ কেমন এলোমেলো হয়ে গেল না? একটার পর একটা ঝামেলা কেমন লেগেই আছে। অতঃপর বাবা মাকে খুলে বলল সবটা। সব শুনে আজিজুল সাহেব আরিফতো ভাই ক্রাচ ধরে উঠতে চাইলেন। এক্ষুনি হেস্তনাস্ত একটা করবেন ওই ছেলে। এত বড় স্পর্ধা। এলেন ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে সোজা হয়ে। ঝুম বৃষ্টি আর নেই, ঝিরিঝিরি পড়ছে। ঠান্ডা বাতাস বইছে চারিপাশে। সুইমিং পুলে বড় একটা বৃষ্টির শব্দ মুখরিত আশপাশ। এলেন কিছুটা স্বচ্ছ আগ্রহ নিয়ে তাকালো ছাদের ওই নিরালায় গোপনে থাকা রুমটির দিকে। আদিল মির্জার পার্সোনাল বডিগার্ড হিসেবে এমন কিছু নেই তার জানা নেই। এমন কোনো স্থান নেই যেখানে তাদের পা পড়েনি, শুধুমাত্র ওই রুমটি বাদে। আদিল মাঝের মধ্যে ওখানে বিশ্রাম করে। ভেতরে তাদের প্রবেশ একেবারে রকমই নিষেধই বলা চলে। এলেন কখনো আগ্রহ প্রকাশ করেনি ভেতরে ঢোকার। আজ আগ্রহ কাজ করছে ভীষণভাবে। এলেন কদম বাড়াই। এগোতে গেলে রুমটির কাছাকাছি। ইলেকট্রনিক ডোরটা লকড না, অল্প মেলে রাখা। এলেন হাত বাড়িয়ে খুলতে চেয়েও শেষমেশ খুলে না। হাত নামিয়ে আনে, কণ্ঠে তোলে, বস। আদিল জবাব দেয় না। এলেন পুনরায় ডাকে ঢোকার অনুমতি আসায় তখনও কোনো জবাব আসে না। এবারে আর আগ্রহ নয়, সতর্ক হলো। এলেন চিৎকার করে, বস, আর ইউ দেয়ার বস? জবাব না পেয়ে তার চিৎকারে বডিগার্ড সহ তৃতীয় তলার ওপরে সবাই উঠে আসে। এলেন দেরি করল না, দরজা ঠেলে প্রবেশ করে পিস্তল নিয়ন্ত্রণে রাখে, বাকিদের না ঢোকার নির্দেশ করে। নিজে একাই ঢোকে। কুচকুচে অন্ধকার প্রবেশের পথ। এলেন সাবধানে এগোতে এগোতে ফের ডাকে, বস। এই যাত্রায় জবাব আসে ভেতর থেকে, নাক মুখে উচ্চারণ করা ছোট্ট মাত্র শব্দ, হুম। আদিলের জবাব পেয়ে শান্ত হয় এলেনের ততস্থ হৃদয়। পিস্তল পকেটে ঢুকিয়ে খোঁজে সুইচ বোর্ড। পেলেই লাইট জ্বালিয়ে দেয়। পাশাপাশি শুনতে পাই ক্রমান্বয়ে বাজতে থাকা ফোনের রিংটন। আদিলের পার্সোনাল ফোনটা বাজছে ধিমি আলোয় অস্পষ্ট রুমের ভেতরে। পিনপতন নীরবতা আশপাশ জুড়ে। গদিতে বসা শরীরটা নড়ে না দীর্ঘ সময়ের হচ্ছে। একধানে চেয়ে আছে সামনে, দৃষ্টি অনড় দৃঢ়। এলেন ঘুরতে ঘুরতে বলতে নিয়েছিল, বস ভয় পাইয়ে দিয়েছিল। এলেনের কণ্ঠ হারিয়ে যায়, থমকায় কদম, চোখ দুটোতে অবিশ্বাস্য। মুখে সামান্য হা হয়ে আসে ওর অজান্তেই। আদিল ইতিমধ্যে বাঁচতে থাকা কল রিসিভ করেছে, তবে ফোন হাতে নেয়নি। পড়ে আছে টেবিলের ওপরে। একাই উঠে দাঁড়িয়েছে নগ্ন পায়ে। গায়ে শার্ট নেই, উদাম শরীরের কয়েকটি মাংসপেশি চেয়ে আছে কেমন। প্যান্ট লুজ হয়ে কোমরে পড়ে আছে। নির্বিকারভাবে আদিল এসে দাঁড়ালো জানালার সামনে। ম্যানেজার বলে যাচ্ছে, স্যার কি করবো এখন? উড়িয়ে দেব? টাকা তো নিয়েছিল মেয়েটা। কাজটা নিজেই করতে চাইল, এরপর মুখ খুলে বসে আছে। ওই ছোট লোকগুলোর জবানের ঠিক নেই। জানিয়ে দিয়েছে আপনার নাম, যদি এনিহাও ম্যাডামের কানে পৌঁছা। আদিল চুপচাপ শুনল শুধু। একটা সময় বলি পিনপতার নীরবতা। ফিরে তখন তাকালো তার রক্তিম অবসেসড চোখ দুটো মিলল এলেনের হতবাক দৃষ্টি। এলেন হতবিহ্বল নয়, শুধু আউট অফ মাইন্ড হয়ে আছে। দৃষ্টি ফিরিয়ে আবার তাকাই ওই বড় দেওয়ালে টাঙানো ওই বিশাল সাইজের ছবির ফ্রেমের মানুষটিকে চিনতে 1 সেকেন্ডের সময় লাগে না। রোজা আয়াত তালুকদার রোজা। ছবির রোজার কয়েকটি বছর আগে, সম্ভবত তখন নতুন নতুন নানি হয়ে প্রবেশ করেছে মির্জা বাড়িতে। পরনে সিল্কের কালো রঙের শাড়ি। ক্যামেরায় তাকিয়ে খিলখিল করে হাসছে, সম্মোহন হওয়ার মতো সৌন্দর্য। এলেন দৃষ্টি ফিরিয়ে আনে, ঢোক কিনল। একে দুয়ে অনেক কিছু মস্তিষ্ক রিপ্লে করলো। অনেক প্রশ্নের উত্তর আজ কেমন পরিষ্কার হয়ে গেল। তার প্রথম থেকে একটা সন্দেহ কাজ করেছিল। মন বলেছিল বারে বারে, আদিল মির্জা আগে থেকেই এই মিস রোজাকে পছন্দ করে।
কিন্তু রোজার পছন্দ যে মনে হচ্ছে ছোট শব্দ, তার রীতিমতো অবসেসড। এলেন নিজেকে স্বাভাবিক করে ফেলল নিমিষেই। এগিয়ে গিয়ে ফোনটা তুলে নিল। ফোন হাতে এসে দাঁড়ালো আদিলের সামনে। ম্যানেজার তখনও আদেশের অপেক্ষায়। আদিল ক্ষীণ গলায় বলল, এই যাত্রায় মুখ বন্ধ রাখার ডোজ দিতে কি আমার বলা লাগবে? ম্যানেজারের কণ্ঠ স্থির। ওই ছেলে সত্যি জেনে এসে ঝামেলা করতে পারে। ভয় না পাওয়ার হাই চান্স আছে। বেশ ডেসপারেট বলে মনে হলো। শেষের দিকে ভদ্রলোক বিড়ালের মতো মিউ মিউ করে বলল। আদিলের রাগটা মাথা চড়ে। আদেশ চড়ে কিল হিম দেন। এলেন মুখ খুলল এবার, শান্ত কণ্ঠে বলল, ওদের গ্রামে পাঠানোর ব্যবস্থা করি। আদিলের সংক্ষিপ্ত জবাব, কর। আর রীতি কোথায়, ঘুমিয়েছে? বলতে বলতে আদিল হাঁটা ধরে কাউন্টারে ড্রিঙ্কের গ্লাসটা পুনরায় ভরে মদ দিয়ে। মদের গ্লাসে ঠোঁট ছোঁয়াতেই তার দৃষ্টি পড়ল দেওয়ালের ছবিটির ওপরে। তখন কি বলল তার ধৈর্য নেই। এই আদিল মির্জার, হ্যাঁ, বিড়বিড় করে আদিল। সবার জন্য আমার ধৈর্য শূন্যতে হলেও তোমার জন্য হিমালয় ছুঁয়ে গেছে। ইউ হ্যাভ নো আইডিয়া মিসেস মির্জা। নিরালয় গড়ে ওঠা রুচিসম্মত সেকালে এই তালুকদার বাড়িটি একতলা মাত্র। বাড়ির দুয়ার পথেই শিউলি ফুলের গাছ আছে। কলেজে থাকাকালীন শখ করে লাগিয়েছিল রোজা। একটা ছোট বাগানের পাশাপাশি গাড়ি পার্ক করার মতো জায়গা আছে ভেতরে। বেশ নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন সবটা। বেশ পুরাতন এই বাড়িটি আজিজুল সাহেবের বাবা বানিয়েছিলেন। একসময় বেশ অর্থ সম্পত্তি ছিল তাদের। ধরতে গেলে আজিজুল সাহেবই ধ্বংস করেছেন নিজের অসুস্থতার পেছনে। এতে তার আফসোসের শেষ নেই। প্রায়শই বিলাপ জুড়ে দেন, তিনি হয়তোবা মারা গেলেই ভালো হতো। অন্তত যা অর্থ সম্পত্তি ছিল তা দিয়ে তাদের স্ত্রী সন্তানদের জীবন সুন্দর কাটত, আয়েশের উপর কাটত। অমন টানপোড়েনের মধ্যে যেতে হতো না। তার মেয়ের কাঁধে পড়তো না রাজ্যের দায়িত্ব। সংসার সামলানোর পেরেশানি, তার উপর আবার আজিজুল সাহেবের চিকিৎসার খরচ তো ছিলই। হাজার হাজার টাকা ঔষধ খেতে হতো রোজ। মেয়েটা কি পরিমাণ কষ্ট করে এসেছে ভাবতে আজিজুল সাহেবের বুকের ভেতরটা চিনচিন করে ওঠে। ভীষণ বুক ব্যথা করে, অস্বস্তি হয়, চোখ জ্বালাপোড়া করে, নিজেকে ভীষণ অসহায় লাগে। তারপর এখন আবার জুড়েছে সেই সন্ত্রাস নামক নতুন আতঙ্ক। কি করবেন এখন? ভীষণ সাধারণ একজন মানুষ আজিজুল সাহেব, শান্তকোছের পুরুষ, অযথা একটা গালিও যে দেওয়া নেওয়া করে না। সেখানে অমন এক খানদানি সন্ত্রাসের বিরুদ্ধে কিভাবে কি করতে পারবেন? কতটুকু আওয়াজই বা তুলতে পারবেন? পুলিশ থেকে মন্ত্রীও তো ওই সন্ত্রাসের হাতের কাছেই মানুষ। পকেটে নিয়ে ঘুরে উল্টো ঝামেলা করলে তারা মারা পড়বে। আর তার স্বীকৃতি দিতেও দারুণ লজ্জা লেগেছে যে আজিজুল সাহেব রীতিমতো ভয়ে এইটুকুনি হয়ে গিয়েছেন। মাথার কাছে 4-5টা পিস্তল যে তাক করাতে পারে, তাকে কিভাবে ভয় না পাবেন? কিভাবে রক্ষা করবেন তার মেয়েকে? বাবা হিসেবে কোনো দায়িত্বই যে তিনি পূরণ করতে পারবেন না। ছোটবেলা থেকে মেয়েটা তার সবকিছু একা সহ্য করে এসেছে, একা লড়াই করে এসেছে। আজিজুল সাহেব চোখের কোনা বেয়ে জল গড়িয়ে পড়ল। আড়ালে তা মুছেও ফেললেন বাম হাতের উল্টো পিঠ দিয়ে। কম্পিত ডান হাতটা বাড়িয়ে ঘুমন্ত মেয়ের মাথায় রাখলেন। রোজের মাথাটা আজিজুল সাহেবের কোলে। ও ঘুমিয়েছে কিছুক্ষণ আগেই, ভীষণ ছটফট করছিল। মেয়েটা খুব আদরে, তাদের অনেক আদরেই একটু বেঁকে গিয়েছে। লক্ষ্মীর পাশাপাশি কিছুটা তারা। এই তারামি তাদের গোষ্ঠীর কারো ছিল বলে মনে হয় না। আজিজুল সাহেব, নিপা বেগম দুজনেই ভীতু ধাঁচের সাধারণ মানুষ, যাদের গুণটি এই বাড়িধারা পর্যন্তই। সেখানে মেয়েটা কিভাবে যেন এমন হলো। কোনো কিছুই ওর উপরে জোর খাটানো সম্ভব হয় না বলে কেউ শোনেন না। তার স্বীকারোক্তি হোক কিংবা রিকোয়েস্ট, নিজের ইচ্ছের উপরে সব করেন। তাই কখনোই জোর খাটানি বা বাবা মা হিসেবে স্বাধীনতা দিয়েছিলেন সে খুব। ঘুমের ঘুরেও রোজা কেমন হৃদয় কুচকে রেখেছে। অশান্তি মৃদুস্বরে কিছু একটা আওড়াচ্ছে। আজিজুল সাহেব হাত বাড়িয়ে ওর কপালটা মালিশ করে দিলেন। মুহূর্তেই মিশে গেল রোজার কপালের ভাঁজ। আরও আরাম করে মাথাটা গুটিয়ে বাবার কোলে। দুয়ারের কাছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন নিপা বেগম, নীরবে কাঁদছেন, ভীষণ অসহায় অনুভব করছেন। তখন আতঙ্ক একটা শব্দ করতে পারেনি, অথচ চোখের সামনে ওই সন্ত্রাস তার মেয়েকে বিয়ে করে ফেলল। মেয়ের সামনে যতই তিনি স্বাভাবিক থাকুক না কেন, তিনি স্বাভাবিক নেই। মাথা ভনভন করেছে রাতের দৃশ্যগুলো ভাবতেই। তার মেয়েটা কিভাবে থাকবে অমন একজন লোকের সাথে, যে কথায় কথায় পিস্তল মাথায় ধরে খুন করতে চায় আশেপাশের সব মানুষ, যার হাতে গোটা দেশের ক্ষমতা আছে, যে যখন ইচ্ছে তাদের গোটা পরিবারকে মেরে সহজেই এক রাতের মধ্যে গুম করে দিতে পারে। কিভাবে আতঙ্কিত না হবেন নিপা বেগম? বাবা মা হিসেবে যে তারা ব্যর্থ। রাজমায়ের আঁচল টেনে ধরে রেখেছে। চোখ মুখ এইটুকুনি হয়ে আছে ছেলেটার। অগোচরে সম্ভবত কেঁদেছে। আজকের পর থেকে তার বোন আর তার কাছে থাকবে না ভাবতেই ওর গলাটা রোধ হয়ে আসছে। বোনের সুন্দর মুখ, ঘুমন্ত মুখখানা দেখে ও ফিসফিস করে বলল, আমরা চলো পালিয়ে যাই মা, আপুকে নিয়ে দূরে কোথাও চলে যাই। প্রত্যুত্তরে নিপা বেগম চলচল চোখে ছেলের মাথাটা বুলিয়ে দেন। নিঃশব্দে কাঁদেন কেবল, আঁচলে মুখ গুছে। আর চোখে দেখতে পেলেন ওই বিশাল দেহি বডিগার্ডের সতর্ক দৃষ্টি। কি বিচ্ছির রকমের পাহারা দিয়ে রেখেছে, ঘরের ভেতরেও ছাড়েনি। এমন একটা ভাব যেন
তারা বড় কোনো অপরাধী তো তারা গুন্ডার দলবল। তিনি ফ্যাসফ্যাস করে কেঁদে আওড়ান, ওই গুন্ডার ঘরে গুন্ডা আমার মেয়েটাকে পেয়েছিল খারাপ নজর দেওয়ার জন্য। আমার লক্ষ্মী মেয়েটার কি দুর্ভাগ্য, কি কপাল! ওই বাড়িতে কাজে যাওয়াটাই আমার মেয়ের জন্য কাল হয়ে দাঁড়ালো। বলতে বলতে ভদ্রমহিলা অশ্রুসিক্ত চোখে তাকালেন বাঁদিকে। শান্তর চোখে চোখ মিলাতেই ভয়ে এইটুকুনি হয়ে গেলেন। দ্রুত ঢুকলেন রুমের ভেতরে। শান্ত দাঁড়িয়েছিল ছোটখাটো ড্রয়িং রুমের কোনায়। নাচেও স্পষ্ট শুনতে পেল নিপা বেগমের বলা কয়েকটি কথা। ভদ্রমহিলা ভয়ে ভয়ে ইনিয়ে বিনিয়ে অনেক রকম ভঙ্গিতেই বকে যাচ্ছেন ওদের, বিশেষ করে আদিল মির্জাকে। যখন উপস্থিত ছিল তখন তো মুখ দিয়ে শ্বাস ফেলতেও ভয় পাচ্ছিল, আর এখন দেখো তোতা পাখির মতো কিচিরমিচির করেই যাচ্ছে। ধৈর্য সহকারে ভদ্রমহিলার বকাঝকা শুনেও নির্বিকার চূড়ান্তে শান্ত বরাবরই মুখের চামড়া ওর বসের মতোই মোটা। লজ্জা লাও লাগছে না, উল্টে মিষ্টি হাসে ঝোলানো ঠোঁটে। স্বপন সিগারেট ধরাতে ধরাতে পারছে না, কারণ ওর বাড়ির ভেতরে শুধু এই সিগারেটটা আঙ্গুলের ফাঁকে ঘোরাচ্ছে। এক ফাঁকে আওড়ালো, নিজেদের চমৎকার লেভেলের ভিলেন ভিলেন লাগছে, বাংলা ছায়াছবির ভিলেন। ক্লান্ত বেশ আমাদেরই মন মেনে নিয়েছে ভাগ্যকে। অনুভূতি গলায় বলল, ভিলেন নয়, এক ভদ্রলোকের বাড়িতে ঢুকে তাদের মাথায় পিস্তল ধরে আছি, তাদের মেয়েকে উঁচিয়ে নেওয়ার জন্য। পুরো টিপজলের ছায়াছবি। স্বপন যোগ করে ওর কথার পেটে, যেখানে ডিপজল শাবনূরকে ফোর্স করে টু গেট ম্যারিড, শাবনূর জীবন দিয়ে দেবে, তাও ডিপজলের সাথে বিবাহের বন্ধনে জড়াবে না। আহারে পিটিপুল শাবনূর। শান্ত থমথমে গলায় বলল, মিলতাছে, কাহিনী মিলতাছে, কিন্তু মিলতাছে। ক্লান্ত সুর মেলালো, সম্ভবত নায়ক অন্য কেউ থাকে, ডিপজল হচ্ছে ভিলেন। ভিলেন শাবনূরকে পায় না, হাদারাম নায়ক পাই। আহারে বিউটিফুল শাবনূর। স্বপন বিনয়ের সাথে ওর সুর মিলিয়ে বলল, কিন্তু এখানে কাহিনী উল্টে গেছে, নায়ক ভিলেন সবই এখানে একজন। সাঙ্গপাঙ্গ নিয়ে 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 ঠিকই বিয়ে করে ফেলেছে। শান্ত দীর্ঘশ্বাস ফেলল, পিস্তলটা কাপড়ে দিয়ে মুছতে মুছতে দেওয়ালে পিঠ ঠেকালো। ধীর গলায় বলল, তোরা কার কথা বলছিস রে? স্বপন মুখ পাকালো, তাকালো গিরগিটির মতো রূপ পাল্টানো শান্তকে, ভেঙালো। তোর কার কথা বলছি মনে হচ্ছে না? বাংলা ছায়াছবি ডিপজল আর শাবনূর। ক্লান্ত দ্রুত বলল, হ্যাঁ ওটাই বলছিলাম। শান্ত নির্বিকার। ও। স্বপন ক্লান্ত নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করে চুপ মেরে গেল। ডিপজলের পাশাপাশি চোখে ভাসলো তাদের বসের সুদর্শন মুখ, লম্বা চওড়া পেটানো দেহখানা। হালকা কেসে গলাটা পরিষ্কার করে স্বপন বলল, ছবির কাহিনীটা অত্যাধিক ফ্যান্টাসিক। শান্ত তাকালো, ভ্রু তুলে বলল, ও। ক্লান্ত আওড়ালো, চোপাটা বন্ধ করি, বসের কানে গেলে পুঁতে ফেলবে। নিপা বেগম স্বাভাবিক থাকার চেষ্টা করেন। সারা রাত চোখের পাতা এক করেনি, চেষ্টা করেও এক ফোঁটা ঘুমাতে পারেননি। ভোর থেকে রান্নাঘরে টুকিটাকি কাজ করেছেন। পরোটা বানিয়েছেন, পরোটার সাথে খাওয়ার জন্য মুরগির ভুনা করেছেন, সাথে আলু ভাজি ডিম পোচ। এত চুপচাপ এসে বসেছে চেয়ার টেনে, মাথাটা নোয়ানো কেমন। একটা শব্দও করল না। আজিজুর সাহেব আগে থেকেই বসে আছেন, দৈনন্দিনের মতো আজ আর হাতে সংবাদপত্র নেই, শূন্য চেয়ে আছেন শুধু। নিপা বেগম ব্যস্ত হাতে রান্নাঘর থেকে নাস্তা এনে সাজাচ্ছেন টেবিলে। ঘড়ির কাঁটা ঘুরছিল 8:33-এ। রোজা তখনই বেরিয়ে এলো, পরনে ঢিলে ঢালা নাইট স্যুট, এলোমেলো চুল মাথার তালুতে খোপা করে রাখা। ওর চোখে সোজা গিয়ে বলল শান্তর উপরে, দরজার সামনে দাঁড়িয়ে আছে সৈনিকের মতো। কি বলবে, ওরা সারা রাত জেগে এমন সৈনিকের মতো পাহারাদার দাঁড়িয়েছিল। দেখে বোঝার উপায় নেই যে রোজগারের মতো জোস নিয়ে আছে, কজন বডিগার্ড আছে। শুধু ওরা তিনজনই কি ভাবতে ভাবতে রোজা এগুলো দরজার দিকে। বাইরে উকি দিতেই ওর মুখের রং বদলালো, রাগ পালো তরতর করে। বাড়িটা ডাকাতদের মতো পাহারা দিয়ে রেখেছে, সবগুলোকে গুলি করে উড়িয়ে দিলে কেমন হয়? রোজা সুযোগ বুঝে কেড়ে নেবে নাকি পিস্তলটা? উড়িয়ে দেখ লম্পটের সহচারীদের, সবগুলো একসাথে জাহান্নামে যাক। এদের আগে ওই বড় লম্পটকে গুলি করা উচিত, উড়ানো উচিত। ইস, রোজার বড় আফসোস হয় আজকাল। সেদিন একটা জায়গায় 2-3টে চর মারা উচিত ছিল। সব সময় মতো তো আর সুযোগ পাওয়া যায় না। ম্যাডাম, আমাদের দ্রুত বেরোতে হবে। জবাবে রোজা চোখ রাঙালো শুধু। শান্তকে এড়িয়ে এলো ডাইনিং টেবিলের সামনে। আজিজুল সাহেব নিপা বেগম শ্বাস আটকে সতর্ক হয়ে দাঁড়িয়েছিলেন। রোজা টেনে বসলো বাবা মাকে। নিচে তাদের মধ্যে বসে খেতে শুরু করলো। চিন্তা ভাবনা পরে, আপাতত পেটে ভরে খাওয়া দাওয়া করা যাক। পরোটা ছিঁড়তে গিয়ে ওর দৃষ্টি পড়ল নিজ হাতের অনামিকা আঙ্গুলে। ডায়মন্ডের আংটিটা জলজল করেছে, খোদাই করে নামটা বিষের মতো ঠেকলো। বিলাফট না কচু, কত ঢং। খাওয়া বাদ রেখে আগে আংটিটি খুললো আঙ্গুল থেকে। হাত উঁচিয়ে ছুঁড়ে ফেলতে গিয়েও শেষমেশ ফেলল না। দামি ভীষণ, পরে যদি বলে আংটির টাকা শোধ করতে, তখন কি হবে? রোজা কোনো রকমে ঝুঁকি নেয় না, আংটি করে পাশে রাখলো। নিপা বেগমের গলা দিয়ে খাবার নামছে না। তিনি কোনো রকমে একটু পানি গিলে মেয়ের মুখের দিকে চেয়ে আছেন। রোজা দীর্ঘশ্বাস ফেলে তাকায় মেয়ের চোখে, এরপর বাবার। আস্তে করে বলে অবশেষে, শান্ত হও। নিপা বেগম আবার কাঁদতে বসছেন। এমন অবস্থা কিভাবে হবো, মনকে কিভাবে বোঝাবো? আমার বিয়ের জীবনটা পুরো নষ্ট হওয়ার পথে।
রোজা অনেকটা সময় চুপ থাকলো, মস্তিষ্কে চলল আদিল মির্জার কর্মকারখানাগুলো। হৃদিকে বাঁচানোর দিন পর থেকে ওই লোকের দৃষ্টি পড়েছিল তার ওপরে। তারপর থেকে রোজার জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। প্রাপ্তবয়স্ক নারী রোজা, একজন পুরুষের দৃষ্টি কীর্তিকলাপ বোঝার জ্ঞান হয়েছে। ওই লোক যে ওকে পছন্দ করে তা বুঝতে আর খাতা কলমের প্রয়োজন পড়বে না। রোজা দীর্ঘশ্বাস ফেলে বলে, সম্ভবত সে আমাকে পছন্দ করে। আশা করা যায় জীবন ঝুঁকিতে পড়বে না। আজিজুল সাহেব অসন্তুষ্ট হলেন বড্ড, ফটাফট করে বলে বসলেন, বেআইত্তা ছিল, আবার এক বাচ্চার বাপও। কোন দিক দিয়েই মেনে নেওয়া যাচ্ছে না। আমার বুকটা ভার হয়ে আছে। শান্ত পানির বোতলটা মুখে লাগিয়েছিল, মুখে পানি সহ বেচারার সমানে কাশলো, মুখের পানি ছিটিয়ে ছড়িয়ে পড়ল। রোজা বিরক্তি নিয়ে তাকাতেই শান্ত ফের নির্বিকার হলো। ওই যে তার বসের পাশাপাশি ওদেরও মোটা চামড়া, এসব গায়ে লাগে না। তবে আদিল মির্জা থাকলে নিশ্চিত বলতো, বুক ভার লাগছে যেহেতু আসুন একটা গুলি ঢুকিয়ে দিই, আর ভার লাগবে না, আরাম আরাম লাগবে। না চাইতেও রোজার ফোনের স্ক্রিনের উপরে দৃষ্টি পড়ে। সে দেখে জিহাদের মেসেজটা। গতকাল রাত থেকে ও মেসেজ এবং কল করেই যাচ্ছে। রোজা দেখেনি, উল্টো ব্লক করে রেখেছিল। আজ নতুন নাম্বার দিয়ে একটি মাত্র করেছে। আপাতত সেটা ভাসছে স্ক্রিনে। রোজা, আমার সাথে দেখা করো পার্কের পাশে প্লিজ, গুরুত্বপূর্ণ কথা আছে আদিল মির্জার সম্পর্কে। আই এম ওয়েটিং ফর ইউ। রোজা মুহূর্তেই সচেতন হয়, সামান্য দ্বিধা করে। যদি গুরুত্বপূর্ণ বিষয় না হয়, এমনিতেও যদি ডাকে, তখন না হয় আবারও কিছু প্যাতানি ওটাকে দেওয়া যাবে। সেদিন মনের মাধুরী মিশিয়ে পেটানো সম্ভব হয়নি। তাকে ঠকানো এই রোজা তালুকদারকে। শান্ত সতর্ক হয় মুহূর্তেই, কঠোরভাবে প্রশ্ন করে, ম্যাডাম, আপনার আমাদের সাথে যেতে হবে। রোজা শোনে না, ও তৈরি হয়ে বেরিয়েছে, হাতে গাড়ির যাবে। শুধু স্নান কণ্ঠে বলে, আমার একটু কাজ আছে, সরে দাঁড়ান। শান্ত সরে না, উল্টো স্বপন ক্লান্ত দুয়ার ব্লকড করে রাখে। বাইরে আদেশ ধরে, গাড়ি স্টার্ট দে, আমরা ফিরবো। রোজা ওদের খেয়াল করে ভালোভাবে। ওদের আচরণে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। আগের মতো নেই। আগে জোরপূর্বক ধরে পেতে হলেও রোজাকে আদেশ মানতে চাইতো, কিন্তু আজ ওরা দূরত্ব বজায় রেখেছে। তাকানো দূরের বিষয়, কাছেও ঘেসছে না। দূর থেকে কথা বলার চেষ্টা করে যাচ্ছে। একে দুইয়ে মিলিয়ে রোজা আপ্রুল্ল হয়। ফায়দা তোলে মুহূর্তেই, বলে, কি জোর করবে? ধরবে আমাকে? থামাবে? থামাও তাহলে। কথাটুকু শেষ করে রোজা ওদের দিকেই কদম বাড়ালো, যেন ধাক্কাধাক্কি করে হলেও ও বেরোবে। প্রায় কাছাকাছি আসতেই স্বপন ক্লান্ত সরে দাঁড়ায়। ওরা সব তাজ্জব যে। শান্ত পিছু ছুটে ব্যস্ত গলায় বলে, ম্যাডাম, আমাদের বাধ্য করবে না পোস্ট করতে, গাড়িতে উঠে বসুন। রোজা শুনল না, সোজা গিয়ে থামলো নিজের গাড়ির সামনে। শান্ত তখনও দূরত্ব বজায় রেখেছে, মুখেই শাসাতে ব্যস্ত। রোজা দরজা খুলে ড্রাইভিংয়ে উঠে বসে, গাড়ি স্টার্ট করে। শান্ত ধমকায় তাদের লোকদের, মেইন গেট বন্ধ কর। তবে তার সম্ভব হয় না। রোজাদের পুরাতন এই দরজায় সমস্যা আছে, ভাঙা আর কি। আজিজুল সাহেব ভীষণ মেহনতের সাথে রোজা মেরামত করে তালা মারতেন, তাই ওটা টেনে মুহূর্তের ভিতরে বন্ধ করা ব্যর্থ। রোজা গাড়ি টেনে বেরিয়ে গেল। পেছনের শান্ত দীর্ঘশ্বাস ফেলল, নিচের লোকদের ইশারা করে সব গাড়িতে উঠে বসলো। তিনটে গাড়ি ট্রেনের গতিতে বেরিয়ে গেল। পিছু নিল রোজার লাল গাড়িটার। শান্ত ড্রাইভারকে হুকুম করতে করতে ব্লুটুথ কানেক্ট করে কানে ঢোকায়, কল লাগায় এলেনকে। এলেন তীব্র দ্বিধান্যতে আবদ্ধ। খচখচানিটা বেড়ে যাচ্ছে ক্রমশ। কি করবে বুঝে উঠতে পারছে না। আদিল মির্জা তখন মিটিংয়ে ব্যস্ত, ক্লায়েন্ট ইতালির, ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময়ে এমন সংবাদ কিভাবে দেবে, বা দেওয়াটা কি ঠিক হবে? সচরাচর গুরুত্বপূর্ণ সময়ে অতি প্রয়োজন বাধিত ব্যাঘাত ঘটানো মৃত্যুর সম। কিন্তু এলেন তাকালো সামনে। গ্লাস ওয়ালের বাহিরে দাঁড়ানো ও স্পষ্ট দেখতে পেল আদিলকে। লম্বা টেবিলের মাথায় সিংহের মতো নিজ আসনে বসে আছে, পায়ের উপরে পা তুলে, পরনে শুভ্ররাঙা স্যুট, হাতের পিস্তলটা ঘুরিয়ে ফিরিয়ে কিছু একটা বলছিল। কঠিন দৃঢ় ওই দৃষ্টিতে রাজ্য সমান আদেশ। এলেনের চোখে ভাসে গতকালের দৃশ্য। ব্যাস অমনি সিদ্ধান্ত নিয়ে নেয় ও, দেরি করে না আর। দরজা ঠেলে ঢোকে। মুহূর্তে উপস্থিতি 12 জন পুরুষ নারী আলোচনা বন্ধ হয়। আদিল ভ্রু তুলে তাকাই। এলেন কাছে গিয়ে বসের কানে মুখ নিয়ে সবটা জানাই। আদিলের চেহারার পরিবর্তন হয় না তেমন। নির্বিকার মুখে ধাপে ধাপে কিছু গম্ভীর থাকে শুধু। এলেনের কথা শেষ করতে পারেনি পূর্বেই আদিল স্বাভাবিকভাবেই দাঁড়ালো। বসে থাকা বাকিদের দাঁড়িয়ে পড়েছে। আদিল সামনের জনের দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে জানালো, ডিল, ইউ উইল ডিসকাস দ্যাট রিমাইনিং পার্টস নেক্সট উইক। আদিল কেবিন থেকে বেরোলো দ্রুত কদমে। গলার টাইটা একটানে ছুঁড়ে ফেললে মারলো মেঝেতেই। রাগে কপালে রক কাঁপছে। ওর পিছনে বডিগার্ডদের সারি পুরো করিডোর জুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। পার্কিং এরিয়াতে ইতিমধ্যে গাড়ির দরজা মেলে ধরা হয়েছে। আদিল ধমকে উঠে চলন্ত অবস্থায়, একটা 4 ফুটে মেয়েকে ম্যানেজ করতে পারছে না। এলেন অপ্রস্তুত হয়, আওড়ায়, ম্যাডামকে কিভাবে? আদিল প্যাসেঞ্জার সিটে উঠে বসে না, ড্রাইভিং সিটে দরজা মেলে ধরে। এলেন দ্রুত ড্রাইভারকে বেরোনোর ইশারা করতেই লোকটা চুপুতুপু মেরে বেরোয়।
আদিল উঠে বসে ড্রাইভিং সিটে। পাশে এলেন বসতে বসতে বলে, বস আমি ড্রাইভ করছি। আদিল যেন শোনেনি, গাড়ি স্টার্ট করে বিল্ডিং থেকে বেরিয়ে আর আগে পাছে তাকাই না, একটানে ড্রাইভ শুরু করে। নীরব রাস্তা জুড়ে ঝড় বয়ে গেল আচমকা। সারি সারি কালো গাড়ি একসঙ্গে রাস্তা পিষে ছুটছে হাওয়ার গতিতে। এলেনের হাতে দুটো ফোন। একটা থেকে ম্যানেজার জানালো, বোধহয়টা পার্কে বসে আছে সকাল থেকে, কে জানে কার জন্য। অন্যদিকে শান্ত জানালো, আমরা পার্কের দিকে যাচ্ছি, ম্যাডাম ইজ সো গুড অ্যাট ড্রাইভিং। আদিলের ছোঁয়া শক্ত হয় সেকেন্ডের জন্য, চোখ বুঝে নেয় তীব্র রাগে সামলাতে। মাথার ভেতরটা তপতপ করছে, গাড়ির স্পিড বাড়ে সর্বোচ্চ। রীতিমতো অ্যাক্সিডেন্ট হওয়ার মতো অবস্থা রাস্তায়। এক একটা গাড়ি নিজেদের প্রাণ বাঁচিয়ে কুল পাচ্ছে না। এলেনের মনে হলো ৮ ঘন্টা রাস্তা চোখের পলকে পেরিয়েছে। সামনে তাকাতেই চমকে ওঠে এলেন, এই তো সামনে থেকে আসছে লাল রঙের গাড়িটা। গাড়ির আশেপাশে পেছনে তাদের লোকেরা, মধ্যে পার্ক। লাল গাড়িটা এসে কেবলই থামবে পার্কের সামনে, অমনি সোজা আদিলের গাড়িটা গিয়ে ক্রাশ খায় রোজার গাড়ির সাথে। তীব্র শব্দের পাশাপাশি লাল গাড়িটার সামনের অংশ থেতলে যায়। রোজা আতঙ্কিতে ধরফরিয়ে ওঠে, রীতিমতো পেছাতে চাইলে সামনের গাড়িটা স্বেচ্ছায় টেনে সামনে পিছিয়ে নিতে থাকে। রোজা হতবিহ্বল। ও পাশে তাকালো বডিগার্ডসদের উদ্দেশ্যে, একটাও নেই, সবগুলো সরে গিয়েছে। রোজা কাজ নামিয়ে চিৎকার করলো, পাগল নাকি? জবাবে শুধু পালাক্রমে একতরফা আক্রমণ সামলাতে হলো ওকে। ভালোভাবে তাকাতেই শ্বাস আটকে গেল। ড্রাইভিংয়ে যে বস মুখে চিনতে অসুবিধা হলো না। পুনরায় বিপরীত থেকে তীব্রভাবে আক্রমণ করতেই স্টিয়ারিং থেকে হাতটা রোজার হাত ভয়ে থরথর করে কাঁপলো। ও পাশ কাটাতে চাইলে যেন আক্রমণে ধারালো হয়। অগত্যা রোজা গাড়ি থামাতে বাধ্য হবে, বেরোলো না। আদিলও গাড়ি থামিয়েছে। দরজাটা খুলে যখন বেরোলো, পাশাপাশি বেরোলে বাকি সব বডিগার্ডসও। পুরো রাস্তাটাই ব্লক। রোজা পুনরায় দ্রুত গাড়ি স্টার্ট করে। ও এই সুযোগে একটানে বেরিয়ে যেতে চাইলেও সম্ভব হয় না। সামনেই শান্ত, এলেন সহ বাকিরা এসে দাঁড়িয়েছে। আদিল এসে সোজা নামানো কাচের জানালা দিয়ে হাত ঢুকিয়ে দরজা আনলকড করে একটানে বের করলো রোজাকে। বেচারি ভালোভাবে তাড়াতেও পারেনি। টেনে হিঁচড়ে নিতে চাইলে ও পায়ে ব্যথা পায়, কেঁকে ওঠে, ছিঁড়ে যায় পায়ের চামড়া। আদিল থামলো, শক্ত চোখে দেখলো রক্তিম জেদির চোখ জোড়া। বাঘিনীর মতো চেয়ে আছে কেমন। আদিলের সতর্ক চোখে যায় অদূরে। জিহাদ চেঁচিয়ে ওঠে, ছুটে আসছে। আদিল চোখের পলকে রোজাকে কোলে তুলে কদম বাড়ালো গাড়ির দিকে। অগ্রাহ্য করলো ওর চেঁচামেচি, মুনসা মুসরি। আপনি আমার সাথে এমন করতে পারেন না। শান্ত প্যাসেঞ্জার সিটে দরজা মেলে ধরেছে। রোজাকে জোরপূর্বক বসিয়ে আদিলও উঠে বসলো। ইতিমধ্যে গাড়ি স্টার্ট হয়েছে। চড়ছে সামনে। আদিল জানালার কাছ দিয়ে দেখতে পেল চলন্ত গাড়ি পেছনে ছুটতে থাকা জিহাদকে ডাকছে। রোজা বোধহয় উপলব্ধি করলো কিছু। ও মাথাটা ঘুরিয়ে জানালা দিয়ে তাকাতে চাইলে আদিল মুহূর্তেই শক্ত করে ধরলো ওর চোয়াল। মসৃণ ভঙ্গিতে ফিরিয়ে আনে নিচের দিকে। ছলছল চোখে নিজের দৃঢ় দৃষ্টি মিলিয়ে বিড়বিড়িয়ে বলে, আমি সব পারি, জোর খাটানো সহ্য হয় না। সহ্য করতে শিখুন। আমি আমার উপরে জোর খাটাতে ভীষণ পছন্দ করি। অ্যান্ড ইউ আর মাইন, মিসেস আদিল। রোজা চোখ রাঙালো, কিছু বলবে এর পূর্বেই আদিল রুক্ষভঙ্গিতে ছাড়লো ওর চোয়াল। ধরলো নরম হাতটা। অনামিকা আঙ্গুলে নেই তার দেওয়া আংটিটি। আদিল নীরবে তাকায়, শুধু দৃষ্টি দিয়ে প্রশ্ন করে। রোজা জবাব দেয় না, জেদ ধরে চেয়ে আছে। টমটমে নীরবতা ভাঙলো আদিলের অনুভূতি শূন্য কণ্ঠে। যে আঙ্গুল আমার দেওয়া আংটি শোভা পায় না, ওই আঙ্গুলে রাখার কি দরকার? কেটে ফেলি। রোজার চোখ দুটো বড় বড় হয়ে আসে, মুখটা হা হয়ে গেল। শীত দ্বারা পেয়ে নামে ভয়ের স্রোত। ওরা আতঙ্কিত মুখে চেয়ে আদিলের হাতটা বাঁকিয়ে ধরলো। ব্যথায় ভেজা চোখে জল জমলো রোজার। ও রীতিমতো জানালার কাচের সাথে মিশে গিয়েছে। আদিল ঝুঁকে আছে ওর ওপরে, শীতল গলায় প্রশ্ন করলো, আংটি কোথায়? জবাব না পেয়ে সঙ্গে সঙ্গে হাতের উপরে ভয়াবহ জোর দিতেই রোজা কেঁকিয়ে উঠল। গাড়িতে, আমার ব্যাগে। আদিল ছাড়লো না হাত। ওভাবেই রোজার মুখের উপর থেকেই ডাকে শুধু, শান্ত। শান্ত ঝুঁকে নাই। স্বপন রোজার ভাঙা গাড়িটা চালাচ্ছিল আদিলের গাড়ির পাশাপাশি। শান্ত ব্লুটুথে জানাতেই স্বপন চলন্ত গাড়িটা থেকে জানালা দিয়ে ব্যাগ ট্রান্সফার করে দিয়েছে। শান্ত না ফিরে প্যাসেঞ্জার সিট থেকে বাড়িয়ে ধরল ব্যাগটা। আদিল নেই না, চেয়ে তাকে রোজার এড়িয়ে বেড়ানো চোখে। রোজা ইচ্ছে করলো মুক্ত বাম হাতটা একটা চড় মারতে কোনটাকে, অসভ্য কোথাকার। ও এক পলক চেয়ে বলল, ছাড়ুন। আদিল যেন শোনেই না, অপেক্ষায় যেমন। রোজা চোখ বুঝে নাই মিনতি। লজ্জায় ওর মাথা কাটা যাচ্ছে। অমন জলদস্যুর বাহুতে আটকে থাকা হাত বাড়িয়ে নিল ব্যাগটা। মুক্ত বাম হাতে কোনো রকমে তাড়াহুড়ো করে বের করলো আংটি। ধরুন আপনার আংটি, সরুন এবার। আদিল সরল না, তবে বেঁকে ধরলো হাতটা, ছাড়লো। স্বস্তির নিঃশ্বাস পেল রোজা। ওর হাতটা বোধহয় ভেঙেই ফেলেছে। আদিল রুক্ষভঙ্গিতে চোখের পলকে আংটিটা ফের পরিয়ে দিল রোজার অনামিকা আঙ্গুলে। নেক্সট টাইম সোজা হাত কেটে ফেলবো। খাওয়া দাওয়া একরকম বন্ধই করে দিয়েছে মেয়েটা। কিছুতেই ওর মনোযোগ নেই। পছন্দের ডিজনি দেখতেও অপরাগ। মরিয়ম বেগম
পা ভেঙে বসতেন কান্নারত রীতির সামনে। লিভিং রুমের সোফায় এক কোণে চবুতবু মেরে বসে আছে, দু হাতে ছবির ফ্রেম। ছবিতে রীতি রোজার কোলে পুতুল জড়িয়ে বসে আছে। মরিয়ম বেগম ধরলেন ছোট কোমল হাত দুটো। মুক্তোর মতো চোখের জল গাল গড়িয়ে পড়েছে তখনও। সামনে ফুপিয়ে উঠেছে একটু পরপর। মরিয়ম বেগম মাথা ছুঁয়ে শান্ত করতে বললেন, মিস রোজা আসবেন শীঘ্রই, হয়তোবা ব্যস্ত, এই জন্যই আসতে পারলেন না। সে তো সবচেয়ে বেশি আমাদের প্রিন্সেসকেই ভালোবাসে, কিভাবে না আসবেন? রীতি গঙ্গিয়ে উঠল কান্নার মধ্যে। স্নো হোয়াইট আর আমাকে চায় না? মারিয়ম বেগম অসহায় হন। কে বলল এমন? এও সম্ভব? পুতুলের মতো ছলছল চোখে তাকাতে মারিয়ম বেগমের গলে জল হয়ে যান। মালিকের মেয়ে হওয়াতে পারে না বাচ্চাটাকে বুকের ভেতরে জড়িয়ে ধরতে। সংকোচ লাগে বড়। শুধুই মাথায় ক্রমান্বয়ে হাত বুলিয়ে বলতে থাকেন, খুব চাই আজ না এলেও আগামীকাল সকাল সকাল চলে আসবেন। রীতির চোখ ভিজে ওঠে ফের, ঝর্ণার মতো ঝরে। ও বিড়বিড় করে বিড়াল ছানার মতো, আমি চাই স্নো হোয়াইট সবসময় আমার সাথে থাকুক, যেভাবে আমার ক্লাসমেটদের মা থাকে। মরিয়ম বেগম আটকে ওঠেন, শ্বাস আটকে আসে। উপস্থিতি বাকি কাজের লোকেরাও আশ্চর্যের শব্দ মেজে। রীতির কথার মানে তারা কিভাবে না বুঝবেন? তখনও কাজ ছিল। তখনই তীব্র শব্দ হয় গাড়ি প্রবেশের। তিতান্তর কেউ কেউ করেছে। গার্ডসদের একাগ্র সালামের আওয়াজ ভেসে আসছে। রীতি দ্রুত নামলো সোফা থেকে। পরনে হাঁটু লেন্থ ফ্রক। ও ছোট ছোট কদমে দৌড়াতেই তা কেমন উড়ছে চুলের পাশাপাশি। থমথমে নিস্তব্ধ আবহাওয়ায় ছিল গাড়িগুলোর কর্কশ শব্দ। মার্বেলের ড্রাইভ ওয়ার পিষে এসে থেমেছে সারিবদ্ধভাবে। গাড়ি থেমেছে। দেরি শান্তর চটচলতি বেরোতে দেরি হলো না। ও দ্রুত দক্ষ হাত মেলে ধরল গাড়ির প্যাসেঞ্জার সিটের দরজা। দরজা কাছে এসে দাঁড়িয়েছে তিতান্তর, ঘেউ ঘেউ করেছে সমানে। আদিল নেমে এলো তখনই। ওরা এতে আরও উৎসাহিত হয়, পায়ের সাথে মিশতে চায়, আরও জোরালোভাবে শব্দ তুলে ডেকে ওঠে। আদিল ঝুঁকলো, ওদের গায়ে মসৃণ পশম বুলিয়ে দিল। সেভাবেই ফিরতে তাকালো গাড়ির ভেতরে। রোজা এখনো সেটে আছে। বেরোনোর লক্ষণ দেখা যাচ্ছে না, সাপের মতো ফোঁসফোঁস করছে। চোখের ওই কঠিন দৃষ্টি আদিম্য আগ্রহ করল। বেরোনোর জন্য বলল না, তাগতা দিল না। বসের নির্বিকার ভাব দেখে শান্তও নড়ল না, দরজা ধরে দাঁড়িয়ে থাকলো স্ট্যাচুর মতো। শুনল না থোর আর তিতানের ঘেউ ঘেউ বাতিত, আর কোনো শব্দই শোনা গেল না কিছুটা সময়। মুহূর্তে ওদূর থেকে বাচ্চা বাচ্চা একটা কণ্ঠ ভীষণ হৃদয়বিদায়ক কান্নায় সুরে ভেসে এলো। আদিল সতর্ক চোখে তাকাতেই এলেন ছুটল দুয়ার পথের সোনালি রঙের 6টা সিঁড়ির কাছে। হৃদি দৌড়ে সিঁড়ি পেয়ে নামছে কাঁদতে কাঁদতে। ওখান থেকে ডাকছে সমানি, ড্যাড ড্যাড। রক্তবর্ণ ছোটখাটো মুখটা চোখে জ্বলে উঠে। ফুপাতে ফুপাতে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসার অবস্থার মতো। এলোমেলো হয়ে আছে মাথার চুল। কুকড়ে আসা ফ্রকটা বাতাসে উড়ছে। আদিল মেয়ের মুখের দিকে চেয়ে থাকলো শুধু, একটা কথাও বলল না। বসলো দুপায়ের পাতায় ভর দিয়ে। দুই হাতে অল্প মেলে দিতেই তার বাহুতে হাওয়ার বেগে এসে ঝাঁপিয়ে পড়লো বাচ্চাটা। ছোট দুটো হাত গলা জড়িয়ে সমানে কাঁদতে থাকলো। কান্নার এক পাকে শুধু এক নাকারে ডেকে গেল, ড্যাড ড্যাড ড্যাড। আদিল মেয়ের কান্না থামানোর চেষ্টা করে না, শুধু মেয়ের পিঠে বুলিয়ে দেয় হাত। আর চোখে লক্ষ্য করে গাড়ির ভেতরে থাকা শরীরটা ছটপটে অঙ্গভঙ্গি। রোজা চোখ মুখ বুজে আছে, হৃৎপিণ্ড কাঁপছে। রীতি কাঁদতে কাঁদতে বাকুল হয়ে বলে গেল, ড্যাড স্নো হোয়াইট কি আর আসবে না? শি ডাজন্ট ওয়ান্ট মি এনিমোর। রোজা আর বসে থাকতে পারলো না। সম্ভব হলো না বসে বসে রীতির অমন কান্না শোনার। ওর ভেতরটা এমনভাবে মুষড়ে যাচ্ছে যা অগ্রাহ্য করার সামর্থ্য নেই। হুড়মুড়িয়ে বেরোতেই বাচ্চাটা তার চোখ গেল রোজার ওপরে। মুহূর্তেই কেমন ঠোঁট ভেঙে শব্দ করে ফোপালো। বাবাকে ছেড়ে ছুটল রোজার দিকে। রোজা হাঁটু গেড়ে বসে পড়ল, বাহুতে ঝাঁপিয়ে পড়লো। এইটুকানি শরীরে যত্নের সাথে বুকের ভেতরে মিশিয়ে নিল। দু হাতে পাগলের মতো এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে আওড়ালো, এমনভাবে কাঁদছো কেন সোনা? শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, থামো, কান্না থামাও। রীতি থামলো না, এমনভাবে বুকে মিশে থাকলো, গলা জড়িয়ে রাখলো যেন ও ছেড়ে দিলেই রোজা পুনরায় চলে যাবে, হারিয়ে যাবে ওর জীবন থেকে। বাচ্চাটা করুণ কান্নার স্বরে সব স্তম্ভিত। নিজের অজান্তেই রোজার বাম চোখের কোনা বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো গাল বেয়ে। দু হাতে রীতির কান্নার মতো মুখটা আঁকড়ে নিয়ে চোখ দুটো মুছিয়ে দিল। লাভের লাভ কিছুই হলো না। পর মুহূর্তে পুনরায় চোখের জল ভেসে গেল বাচ্চার রক্তিম ফুলে ফুলো গাল দুটোই। রোজা অসহায় হয়ে মাথাটা বুলিয়ে শান্ত করতে চাইল ক্রমান্বয়ে। চাপা সরে কত কিছু বলতে থাকলো, তাতেও কাজ হলো না। রীতি কোনোভাবে শান্তই হচ্ছে না, ওকে শান্ত করাই যাচ্ছে না। উল্টো রোজাই কেটে ফেলেছে, অসহায় হয়ে পড়েছে। ছল ছলে পাশা পাশা দৃষ্টি তুলে অবশেষে যখন তাকালো, একজোড়া ধূসর দৃষ্টিতে দৃষ্টি মিলল। আদিল নীরবে চেয়েছিল মাত্র, এবারে মুখ খুলল। অমন গম্ভীর কণ্ঠে নির্বিকার ভঙ্গিতে বলা শব্দগুলো শুনে মিইয়ে গেল রোজা। তার বুকে মিশে অঝরে কান্না করার রীতিও থমকে গেল। ইউ শুড স্টপ ক্রাই। আর কোথাও যাবে না তোমার মাম্মাম, তোমার সাথেই থাকবে। রীতির কান্নারত ললিত চোখগুলো স্তম্ভিত হলো।
বড় বড় চোখে অবুঝের মতো তাকালো রোজার মুখের দিকে, তারপর বাবার দিকে, ফোপাতে ফোপাতে আওড়ালো, মাম্মাম। আদিল তাকিয়ে আছে রোজার ঘাবড়ানো চোখ মুখ বুজে থাকা মুখের দিকে। ওই মুখ পানে চেয়ে থেকেই বলে, আমার স্ত্রী তোমার কি হবে? রীতি অস্থির হয়ে পড়ে। ঝাপসা চোখে রোজার ইতস্তস্ত মুখ দেখে পরপর বাবার দিকে চেয়ে চুপসানো কণ্ঠে বলে, মম, শি ইজ মাই ওয়াইফ, ইউর মম, উই গেট ম্যারিড। বাচ্চা মেয়েটা স্তব্ধ চোখে বাবার মুখের দিকে তাকিয়ে থাকলো অনেকটা সময়। ওর চোখে অমন অবিশ্বাস্য দেখে আদিল নীরবে মাথা নাড়িয়ে মেয়েকে আশ্বস্ত করলো। রীতি হতভম্ব চোখে অবশেষে তাকালো রোজার দিকে। জবাবে রোজা জোরপূর্বক আসার চেষ্টা করেও পারল না। রীতির বাচ্চা বাচ্চা আঙুল দুটো কাঁপলো যখন রোজার চোখের জল মুছতে হাত বাড়ালো। অস্পষ্ট দ্বিধাদ্বন্দ্বে জড়ানো সুরে আউড়ে ডাকলো, স্নো হোয়াইট। রোজা শান্ত থাকতে চাইলো। স্নো হোয়াইট। রীতির সাহস বাড়ল। ওর নিকট দৃষ্টিতে যে ফিসফিস করলো, মম। রোজার ভেতরটা কেঁপে ওঠে। একটা সম্বোধন মাত্র, অথচ ওর জগৎটা কেমন এলোমেলো লাগছে। চোখ জোড়া ঝাপসা হয়, জবাব দিতে নীলে গলা ধরে আসে। রীতি ঝাঁপিয়ে পড়ে তক্ষুনি, মা মা মা। তুমি আমার মা স্নো হোয়াইট, ইউ আর মাই মাদার। তুমি আর কোথাও যেতে পারবে না, সারা জীবন আমার সাথে থাকবে, তাই না? বলো 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 না। রোজা নীরবে শুধু চাপড়ে রাখে ছোট্ট শরীরটা। বন্ধ চোখের পাতায় ভাসে নিচে ফেলে আসা পরিবারের মুখগুলো, সাথে চোখের জলে ভেসে যায় পুরো মুখ। অস্পষ্ট গলায় বলে, থাকবো। আদিল স্পষ্ট শুনে শব্দটি নড়ে এবারে। এক পলকে চেয়ে কদম বাড়িয়ে বাড়ির দিকে বসের সাথে সাথে কদম বাড়ালো শান্ত এলেনও। খুব কাছ থেকে লক্ষ্য করলেও দেখা যাবে শান্তর রক্তিম চোখজোড়া। এলেনের মুখের অভিব্যক্তিও কিছুটা অন্যরকম। দুজনের মুখ লুকাতে ব্যস্ত একে অপরের থেকে। বাকি সবগুলো বডিগার্ড সরে দাঁড়িয়েছে অনেকটা দূরে, যেন তাদের অস্তিত্বই নেই। মারিয়ম বেগম, শাপলা বেগম সহ আরও দুজন কাজের লোক উপস্থিত আছেন। একসাথে তারা তাজ্জব হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবেন বা করবেন বুঝে উঠতে পারছে না। দেবেন নাকি একটা বড় সালাম বাড়ির মালকিন যে। তাদের অমন দৃষ্টির সামনে রোজা ইতস্তস্তভাবে রীতিকে কোলে নিয়ে ভিতরে প্রবেশ করলো। ইতস্তস্ত হবে না বলছি, আগে তো তাদের মতন এক সামান্য কাজের লোক হিসেবে প্রবেশ করতো, কিন্তু এখন এক মুহূর্তে সবটা কেমন পরিবর্তন হয়ে গেল। রোজা আর কাজের লোকটি নেই। রীতি তখনও দুই হাতে শক্ত করে রোজার গলা জড়িয়ে রেখেছেন। একটু পরপর ডাকছে মিষ্টি করে, মা। প্রত্যেকটা ডাকে রোজা ভেতরটা মোমের মতো গলে যাচ্ছে। বুক ভরে আসছে আনন্দে। প্রত্যেকটা ডাকেই ও সাড়া দিচ্ছে। কি? রীতি দুগাল ভরে হাসলো, এরপর খিলখিল করে রোজার গালে গাল ঘেঁষে পুনরায় ডাকলো, মা। রোজা অল্প হাসে, মাথা বুলিয়ে দেয়, বলে, বলো। মারিয়ম বেগম এই যাত্রায় সাহস করলেন, কদম বাড়ালেন। গতকাল থেকে তিনি আঠার মতো লেগেছিল বাচ্চাটা গতকাল থেকে মনমরা হয়েছে। কিছুটি খায়নি, গোসল করেনি, অসহায়ের মতো শুধু বসেছিল। আর আজ সকাল থেকে দেদারসে কাজ ছিল। তিনি কাজ থেকে দেখেছেন কতটা পাগল রোজার জন্য। আজ এমন সংবাদে শুনে তিনি আশ্চর্যের পাশাপাশি আনন্দিত। রোজা ভীষণ ভালো। এতগুলো বছর তারা একসাথে কাজ করেছে, চক্ষে দেখেছে কতটা ভালোবাসে ওর এদিকে। বাচ্চাটা এভাবেই তো আর ওর ভক্ত হয়নি। মরিয়ম বেগমের একটু দ্বিধা হয়নি নতুন সম্বোধনে উচ্চারণ করতে। এমনভাবে ডেকে এসেছেন যেন যুগ যুগ ধরেই ডেকে এসেছেন। ম্যাডাম, আপনার জন্য সে গতকাল থেকে কেঁদেছে। কিছুটি খায়নি, জোরপূর্বক খাওয়ানো গেল না। দেখছেন তার কি অবস্থা। গোসল তো দূরের বিষয়, মাথাও হাত ছোঁয়াতে দেয়নি। গায়ের কাপড় চোপড় সেই পরশু দিনের। রোজা আটকে ওঠে, ভালোভাবে তাকায় ওর উস্কো ফুস্কো মাথার দিকে, পরনের ফ্রকের দিকে। মুখটা এইটুকুনি হয়ে আছে শুকিয়ে। রোজা আর তাড়ল না। ফার্স্ট ফ্লোরে সিঁড়ি ধরল। হৃদির কোলে নিয়েই মরিয়ম বেগম দ্রুত বলল, ম্যাডাম, আমি খাবার নিয়ে আসছি। রোজার সম্বোধনে অপ্রস্তুত হলেও প্রত্যুত্তরে মাথা তুলালো। উঠে এলো দোতলায় হৃদিকে নিয়ে। ওর রুমে পৌঁছে দ্রুত ওয়াশরুমে ঢুকে মাথায় শ্যাম্পু করে ডলে ডলে গোসল করিয়ে শরীরে বাথরুম জড়িয়ে বেরিয়ে আসে কোলে করে নিয়ে। সত্য গোসল করানো মেয়েটাকে দাঁড় করাতে চাইলে ডিভানে ও দাঁড়াবে না। রোজাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে। রোজা অসহায় হয়ে তার কোল থেকে নামতে চাইল না। ওকে কোলে দিয়েই বসলো। শুভ্র রাঙা তোয়ালে দিয়ে নরমভাবে মুছতে শুরু করলো পিঠ সমান চুলগুলো। হৃদি চেয়ে আছে মুগ্ধ চোখে। বোকা বোকা ভাবে শব্দহীন হাসছে কেমন। রোজাও নাক ছুঁয়ে বলে, কি এত হাসছো কেন? হৃদি উচ্ছ্বাস নিয়ে বলে, আই এম সো হ্যাপি রাইট নাও, আই এম দ্য হ্যাপিয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। রোজার হাত থামে না, নিঃশব্দে হাসে। জেনেও চুল মুছতে মুছতে আওড়াই, তা কেন? কারণ এখন থেকে তুমি আমার মাম্মাম। আমার সাথে থাকবে সবসময়, কোথাও যাবে না। এটা তো এখন থেকে তোমারও বাড়ি। রোজার ব্যস্ত হাত দুটো থেমে যায়। দৃষ্টি পড়ে না অনেকটা সময়। রীতি মিষ্টি করে ডাকতেই ওর ধান ভাঙে। তোয়ালে রেখে হেয়ার ড্রায়ার চালিয়ে চুলগুলো শুকাতে ব্যস্ত হয়। রীতি যেন ওর হাতের পুতুল, যেভাবে নাড়াচ্ছে মেয়েটা সেভাবেই নড়ছে। এত বাধ্য। রোজা মাথা নুয়ে টুপ করে গালে চুমু খেলো। চুল শুকিয়ে ওর মাথা সুন্দর একটা হেয়ার স্টাইল করে দিল।
এরপর একটা মিষ্টি রঙের ড্রেস পরালো। এর মধ্যেই মারিয়ম বেগম খাবার নিয়ে এলেন। অনেকটা সময় নিয়ে ওকে খাওয়ালো নিজ হাতে। খাওয়া শেষে করিয়ে ক্লান্ত ওর মাথাটা নিচের কোলে নিয়ে বলল, এবার চোখ বুজে ঘুমাও। চোখ দুটো লাল হয়ে আছে। রীতি কোলে মুখ গোচালো ঠিক, তবে চোখ বুঝতে অপরাগ। রিতা জড়িত গলায় ফিসফিস করলো, ভয় হয় আমাকে রেখে যদি তুমি চলে যাও আবার। রোজার হৃদয়টা যেন কেউ খামচে ধরেছে। ও দ্রুত বলল, কোথাও যাবে না মা, তুমি চোখ ঘুমাও, ওটা দেখবে আমি এখানেই আছি তোমার কাছে। রীতির ধূসর চোখ দুটোতে তারা ভাসলো। ও চোখ বুঝলো। রোজার হাত ব্যস্ত নরম গতিতে বুলিয়ে দিতে থাকলো মাথার চুলগুলো। এতে ভীষণ আরাম বোধ করলো রীতি। পেটে মুখ গুজে শব্দ করে বড় করে শ্বাস টেনে নাই। তার মা, রীতির মা, শুধু রীতির। সূর্য ডোবার কিছুক্ষণ আগ দিয়ে দরজায় করাঘাত করলো শান্ত। এই যে আদিল নিজের রুমে প্রবেশ করেছে আর বেরোনে আদেশ জুড়ে দিয়েছিল তাকে অপ্রয়োজনে বিরক্ত না করতে, তাই সবগুলো বাধ্যভাবে নিজেদের সংযত রেখেছিল। কিন্তু এতক্ষণ কি আর চুপচাপ দাঁড়িয়ে থাকা চাই? চিন্তা হয় না বুঝি? শান্ত দরজায় পুনরায় করাঘাত করলো, ডাকলো দুবার। সারা শব্দ না দিয়ে আর অপেক্ষা করে না, দরজা খুলে প্রবেশ করে। পুরো রুমে অন্ধকার হয়ে আছে। এলিন পিছু পিছু এসে বাতি জ্বালালো। আদিল সোফায় হাতলে মাথা এলিয়ে রেখেছে, চোখ পুছে। কোনো নড়চড় নেই। শান্ত ডাকলো, বস। এই যাত্রায় আদিল কাতর সরে গঙ্গালো। পুরুষালী সেই রুক্ষ জখমিত শোনালো। অসুস্থতার সেই গঙ্গানের সুরে পুরো ফ্লোর হুড়মুড়ি লেগেছে গেল। শান্ত হন্তদন্ত কদমে এসে ছুটে তাই আদিলের দুর্বল মাথা চুয়েও ঘাবড়ে ওঠে। পুরো শরীর যেন মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। ব্যস্ত গলায় ডাকে, বস, বস। আদিল প্রত্যুত্তরে শুধু গঙ্গালো কোনো রকমে। শান্ত দ্রুত হাতে খুলে পরনের কোট খুলে এরপর ভেস্টের বোতামগুলো একে একে করে খুলে শার্টের বোতাম খুলতে গিয়ে শুয়ে দেয় সোফাতে। এলেন ইতিমধ্যে ব্যস্ত হাতে ফোন করে ফেলেছে। কল করলো আদিল মির্জার ম্যানেজার আনোয়ার খন্দকারকে। কল রিসিভ হলো মুহূর্তেই। এলেন দ্রুত জানালো, বসের মাইগ্রেনের ব্যথা উঠেছে সম্ভবত, গায়ে তীব্র জ্বর। আনোয়ার খন্দকার তখনই বললেন, আমি আসছি ডক্টর মোজাফফরকে নিয়ে। শান্ত ব্যস্ত ভঙ্গিতে আদিলের কপালে নিজের রুক্ষ আঙ্গুলগুলো খুঁজতে খুঁজতে ডাকলো, বস, বস। জবাব এলো না, তবে আদিলের চোখজোড়া নড়ল। ঘন ঘন শ্বাস ফেলেছে হিসেস করে, খাঁচাবন্দি এক জখমিত সিংহের মতো। এলেনের চোখ গেল আদিলের মুঠোবন্দি হাতের দিকে, যা ঝুলে আছে সোফার বাহিরে। নিচে পড়ে আছে মানিব্যাগটা। এলেন মানিব্যাগ তুলল, রাখলো টি টেবিলের ওপরে। ঝুলে থাকা হাতটা সোফায় উঠাতে যে খেয়াল করলো আদিলের মুঠোয় কিছু একটা। এলেন চেষ্টা করলো মুঠো খোলার। অনেকক্ষণ চেষ্টা করার পরে এক পর্যায়ে খুলে গেল আপনা আপনি। পাতলা কাগজের মতো কিছু একটা উড়ে উড়ে পড়লো জমিতে। সেটা তুলে এলেন। মুহূর্তেই মুখের রং বদলে গেল। ওর মুখের অবস্থা থেকে শান্তর হাত থামে। ও নিজেই এগিয়ে এসে হাত থেকে নিল কাগজটা। থমকায় ওর দৃষ্টি। কাগজ না, ছবি। খুবই পুরাতন একটা পাসপোর্ট সাইজের ছবি। ছবিতে থাকা মানুষটাকে চিনতে শান্তর কিছুটা সময়ই লাগলো। এখনকার রোজার চেহারার সাথে হুবহু মিল নেই যে। কত বছর আগের ছবি এটা। ছবিতে রোজা একটি ক্যাফের সামনে বসে আছে। খুবই ইহান দেখতে। ওদের ওয়েস্টেজ অ্যাপ্রন, মাথায় ক্যাপ, চুলগুলো পনিটেইলে বাঁধা। একটা বিড়ালের মাথা ছুঁয়ে আছে। ঢোক গিলল শান্ত। পাসপোর্ট সাইজের ছবির মতন সাদা কাগজটিও পাসপোর্ট সাইজের। পেছনে সাদা ফকফকে কাগজে ছোট ছোট অক্ষরে অনেক কিছুই লেখা, অনেকটা বায়োডাটার মতো। হাতে লেখা চিহ্ন শান্ত। হাতে লেখাগুলো আদিল মির্জার ম্যানেজার আনোয়ার খন্দকারে। ওখানে রোজার নাম, বাবার নাম, মায়ের নাম। রোজা আপাতত কি করছে, কিসে পড়ছে তাও লেখা। শেষে ছোট্ট করে লেখা, শি হ্যাজ আ বয়ফ্রেন্ড। ওই লাইনটা কেটে দেওয়া। তার মানে কি দাঁড়ায়, মিস রোজা এখানে কাজে এসেছে কিভাবে? আদিল মির্জার আদেশে। এতগুলো বছর এখানে কাজ করেছে তার ইশারায়। এইসব প্রিপ্ল্যান্ট করা ভাবতেই ওর শিউরে ওঠে। শান্তর হাতটা পড়ে যায়। ও শরীরে যেন রুহু নেই। এলেনের মুখের দিকে তাকালো। কথা বলতে চাইলে একটা শব্দও আসে না। এলেনের অবস্থা অবশ্য শান্তর থেকে বেশ ভালো। ও সেই দিনই বুঝেছে জল অনেক গভীর। শান্তর কাজ ছুঁয়ে চোখের ইশারায় বোঝালো পরে বলবে। শান্ত ছবিটা রাখলো আদিলের পাশে। আর একটা শব্দ উচ্চারণ করলো না। পুনরায় গিয়ে বসলো। ভাঁজ পড়া কপাল মালিশ করতে থাকলো। ব্যস্ত হকচকানো আনোয়ার খন্দকার পেছনে পেছনে এসেছেন ডক্টর মুফাজ্জল উদ্দিন। তাদের দুজনের পেছনে স্বপন ক্লান্ত ধ্রুবও আছে। আনোয়ার সাহেব এসে ছুলেন আদিলের মুখ। কেমন ভয়ার্ত গলায় ডাকলেন, বস, বস। আদিল, আদিল। মোজাফফর সাহেব এসে সরিয়ে দিলেন চিন্তিত পুরোটাকে। মুখ বাঁকিয়ে নিচে ছুলেন আদিলের কপাল। মুহূর্তে তিনি ব্যস্ত হলেন আদিলকে নিয়ে। দুজনকে ইশারা করলেন আদিলকে বিছানায় শুয়ে দিতে। শান্ত আর এলেন বসকে ধরে বিছানায় শুয়ে দিল। স্বপন দ্রুত খুলল পায়ের জুতো জোড়া, এরপর মোজা। গায়ে কম্পিউটার মেলে দিল এলেন। পাশে বসলেন মোজাফফর সাহেব। মোজাফফর সাহেব পেছনে পেছনে বেরিয়ে আসেন আনোয়ার সাহেব। তার পেছনেই শান্ত আর এলেন।
স্বপন আর ক্লান্ত তখনও থার্ড ফ্লোরে। মোজাফর সাহেব বেজায় বিরক্ত এদের উপরে। কি করিস তোরা? মনে তো হচ্ছে বস ঘুমায়নি ফর ফর আ লং টাইম। মুখ নেই, রেস্ট করাতে পারিস নাই? আনোয়ার সাহেব রূপ কুচকালেন, অদ্ভুতভাবে বললেন, এখন থেকে নেবে। মুজাফর সাহেব থমথমে মুখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বাড়ির দিকে চেয়ে বললেন, শুনলাম বিয়ে করে নিয়ে এসেছে। আনোয়ার সাহেব মাথা দোলালেন। শান্ত আর এলেন চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকলো। মুজাফর সাহেব গাড়ির সামনে আসতে দরজা মেলে ধরল। গাড়িটা মির্জা বাড়ি থেকে বেরিয়ে গেল ধীরে সুস্থে। এই যাত্রায় তাকালো শান্ত আনোয়ার সাহেবের দিকে। আনোয়ার সাহেব অবুঝ অবুঝ সাজলেন। এলেন ফটাফট জিজ্ঞেস করলো, বসের হাতের ওই ছবিটা কত বছর আগে? তখন প্রিন্সেস। এলেন পুরো কথাটা শেষ করে না। আনোয়ার সাহেব আটা তোলেন বাড়ির ভেতরে। তার দুপাশে শান্ত এলেন। গার্ডসদের ইলিয়াস উদ্দিন তখন ভেতর থেকে বেরিয়ে আসছিল তিতানার থোরকে নিয়ে। দুটো ঢুকেছিল ভেতরে। তাদের পাশ কাটালেন আনোয়ার সাহেব। থমথমে মুখে সিঁড়ি বইতে বইতে মুখ খুললেন। প্রিন্সেসের বয়স তখন 1 বছর 2 মাস। ব্যাস এতটুকুই। আনোয়ার সাহেব আর কিছু বললেন না, আর কথা বাড়ালেন না। এলেন শান্ত। তারা বুদ্ধিমান, একে একে দুইয়ে সবটাই বুঝতে সময় লাগলো না। ইট ওয়াজ আ লং জার্নি। ঘড়ির কাঁটা 11:40। গ্লাস ওয়াল দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে অর্ধকন্দিত চাঁদটা। অন্ধকার রুমে শুধুমাত্র চাঁদের আলো এসে পড়েছে। ওই আলো অবচা দেখা গেল আদিলকে বিছানা ছেড়ে উঠে বসে এসেছে সোফায়। উদম শরীর, কোনো রকমের লুজার একটা ট্রাউজার কোমরে ঝুলে আছে। সামনে টি টেবিলে ড্রিঙ্কসের গ্লাস ও পিচে গ্লাসটা ভরল। একটানে গলায় ঠেলে ভেঙালো তেতোর সাথে। একটা সিগারেট ধরতে ধরতে মাথা এলিয়ে দিল হাতলে। জ্বলন্ত সিগারেটে তখন ঠোঁটে ছুয়ালো। মাথাটা ভার ভার লাগছে। মনে হলো সব ডুবে যাচ্ছে, কোথাও একটা মিশে যাচ্ছে। মনে হচ্ছে আদিল অন্ধকারে কোনো ব্ল্যাক হোলে একা দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ওই অন্ধকার তাকে ডুবিয়ে নিচ্ছে ভীষণ অতলে। তখনই চোখের পাতায় ভাসলো সুন্দর একটা মুখ। ওই পুরো অন্ধকারের মধ্যে ওই মুখখানি চাঁদের মতো জ্বলে উঠেছে। তার অন্ধকার দুনিয়ায় মুহূর্তেই আলো জ্বলল যেন। আদিলের হার্টবিট শান্ত হলো। অন্ধকার কাটাতে থাকে। ভ্রমের মাঝে সেটা নিরাপত্তা ভাঙ্গে। বাতাসের মতো নরম স্বরে কেবলই বিড়বিড় করে, फिर सीन लिखूं तेरे नींद उड़े, जब काफ लिखूं तुझे कुछ कुछ हो, मैं इश्क लिखूं तुझे हो जाए। চাঁদটা ঠিক তালুকদার বাড়ির ওপরে ঝলঝল করেছে। চাঁদের আলোয় আর মিহি বাতাসের স্পর্শে পরিবেশটা ভীষণ আদরে লাগলেও ভেতরটা হয়ে আছে থমথমে নিষ্প্রাণ। চঞ্চল রাজেও কেমন চুপসে গিয়েছে। সারাটা দিন পেরিয়ে এত রাত হলে চললো, অথচ ছেলেটা একটা কিছুটি মুখে তোলেনি। প্রায় নিত্যদিনই ঘুরে ঘুরে হাঁটতে বেরোতে আজিজুল সাহেব। আজ আর ভদ্রলোক বাড়ি থেকেই বেরোননি। সারাদিন রুমে বন্দী হয়েছিলেন। নিপা বেগম কিছুক্ষণ আগে স্বামীকে জোরপূর্বক এনে বসিয়েছেন ড্রয়িং রুমে। টি টেবিলে রাতের খাবার পরিবেশন করেছেন। চোখ রাঙিয়ে বোঝালেন, খেতেই হবে। এরপর নিজ হাতে ছেলেকে খাইয়ে দিয়েও 2 মুঠ নিচে ভাত মুখে দিয়েছেন। খেয়ে চুলে চা বসিয়েছেন আজিজুল সাহেবের জন্য। চাকর মানুষটা আজ সারাদিন 1 কাপ চাও খায়নি, তাই চটজলদি এখন বানিয়ে দিচ্ছেন। বানিয়ে হাতে ধরিয়ে দিলে না খেয়ে যাবে বা কোথায়। চালও বিচে সামনে পেল ঠোঁট ছোঁয়াবেই। আজিজুল সাহেব অসহায় মুখ করে তাকালেন স্ত্রীর দিকে, তারপরে হাত ধরানো চায়ের কাপের দিকে। চেয়ে থেকেই ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেললেন। এখন মেয়েটার পাশে থাকার কথা ছিল, তাই পাশে বসে টেলিভিশন দেখতে দেখতে দুষ্টুমি করার কথা ছিল। অথচ মেয়েটার চিহ্নমাত্র নেই। বুকের ভেতরটা ভারবার লাগছে। একটা দিন কাটাতে পারছেন না, রাত কাটছে না। তাহলে কিভাবে পারবেন দিনের পর দিন মেয়ে ব্যতীত জীবন কাটাতে? অসহায় তিনি অবশেষে সর ছোঁয়ালেন কাপে, আওড়ালেন। গোরদোর কেমন ফাঁকা ফাঁকা লাগছে। মেয়েটার জন্য বড় চিন্তা হচ্ছে। নিপা বেগম ছটপট করছেন জানালার কাছে দাঁড়িয়ে। এই যাত্রায় পুনরায় জানালার পর্দা সরিয়ে এক পলক বাহিরে তাকিয়ে ভালোভাবে দেখলেন, যেন নিশ্চিত হচ্ছেন। চিন্তিত কণ্ঠে বললেন, রোজার বাবা, বাহিরে তো দেখছি এখনো কতগুলো গার্ড, ওরা এখনো কেন আছে? চমকে উঠলেন ভদ্রলোক। বললেন, সকালের দিকে না সব চলে গেল, আবার আসবে কেন? বলতে বলতে ভদ্রলোক চায়ের কাপে রাখলেন টি টেবিলের ওপরে। দ্রুত ক্লাচ ধরে কোনো রকমে উঠে দাঁড়ালেন, আওড়ালেন, নাকি যাই নাকি? রাজু ছুটে এসে দাঁড়িয়েছে জানালার কাছে। তাদের প্রধান ফটকের ওখানে কয়েকটি গার্ড এখনো পাহারা দিয়ে রেখেছে। আজিজুল সাহেব ওদের ভালোভাবে লক্ষ্য করেন। সবগুলোর হাতে বন্দুক। ওরা ক্ষিপ্ত ভঙ্গিতে তাক করে আছে কোথাও একটা। অসন্তুষ্ট হলেন আজিজুল সাহেব। এখনো এমন পাহারা দিয়ে রেখেছে কেন? কি সমস্যা ওদের? আমার মেয়ের জীবন নষ্ট করেও শান্তি হয়নি দেখছি। একটা বিহিত তো করতেই হবে। তোমরা থাকো ভেতরে, আমি গিয়ে দেখি। স্বামীর হাতটা চেপে ধরলেন নিপা বেগম। ভয়ার্ত দৃষ্টিতে ইশারা দিয়ে বোঝালেন। আবারও তাকাতেন। আজিজুল সাহেব বিরক্ত চোখে তাকাতেই আটকে ওঠেন। তাদের দুয়ারে ভেঙে যে গাড়িটা ঢুকতে যাচ্ছে ভেতরে, তাদের উদ্দেশ্য অজানা, তবে শুভকর নয় তা বুঝে যাচ্ছে। ওইসব গাড়িগুলোতে থাকা বিভিন্ন ভিন্ন পোশাকের লোকগুলো এক প্রকার বাড়ি ধ্বংস করতে চাচ্ছে জানো। ওরা বন্দুকের গুলি ছুঁড়েছে ঠিক বাড়ির দিকে। আর তাদের ফটক পাহারা দিতে থাকা গার্ডসগুলো প্রতিরোধ করেছে সামনে। ওরা না থাকলে হয়তোবা ইতিমধ্যে ভেতরে ঢুকে তাদের জানে মেরে ফেলতো।
গায়ের পশম দাঁড়িয়ে উঠেছে নিপা বেগমের, জাপটে ধরেছে ছেলের শরীর। ইতিমধ্যে গোলাগুলির তীব্র শব্দ কেঁপে উঠল তালুকদার বাড়ির ভূমি পর্যন্ত। দুজন গার্ড এসে দাঁড়িয়েছে তাদের বাড়ির বন্ধ দরজার সামনে। ওদের ছেঁড়া এক একটা গুলির শব্দে আজিজুল সাহেবের হাত কাঁপে। উনি চিৎকার করছেন, ওরা কারা, কেন হামলা করছে? প্রত্যুত্তরে কেউ করেনি কেউ। তবে আদিল মির্জার রেখে যাওয়া গার্ডস কোনো সাধারণ গার্ডস তো নয়। এই যে অচেনা অচেনা প্রায় দুটো গাড়ি ভর্তি লোকজন এসে হামলা চালালো। তাদের সামলানোর জন্য আদিল মির্জার রেখে যাওয়া ওই 6-7 জনই কেমন যথেষ্ট। রক্তারক্তির এক তাণ্ডব চলল উঠোন জুড়ে। সবকিছু যখন শান্ত হলো, উঠোনে মাটিতে 4টা লাশ পড়ে রইল। গুরুতর আহত হয়েছে তার বাড়ি পাহারা দেওয়া গার্ডসদের একজন। বুকে গুলি লেগেছে, ভরপুর করে রক্ত বেরোচ্ছে। নিপা বেগম থরথর করে কাঁপেন ওই দৃশ্য। কদম বাড়াতে নিলেও কেমন মিহিয়ে যান, তবুও ঠায় দাঁড়িয়ে থাকতে পারেন না। এতক্ষণে ওরা তাদের সুরক্ষার চাদরে আগলে রেখেছিল, বাঁচানোর চেষ্টায় মশগুল ছিল। তাদের এতক্ষণ ধরে সুরক্ষিত রাখা একজন মরতে বসেছে, তা কিভাবে দাঁড়িয়ে দেখবেন? ভদ্রমহিলা ছুটলেন দরজার দিকে, থামাতে পারেননি আজিজুল সাহেব। নিপা বেগম দরজা খুলে বেরোতেই দ্রুত। ইতিমধ্যে হইচই পড়েছে বাকিদের মধ্যেও। গুলিবদ্ধ ছেলেটি পড়ে আছে উঠোনের মাটিতে। নিপা বেগম গিয়ে শাড়ির আঁচল দিয়ে চেপে ধরলেন ছেলেটার বুক। ভরভর করে বেরোনো রক্ত আটকালেন কোনো রকমে। ইতিমধ্যে গার্ডসদের একজন গাড়ি ড্রাইভ করে এনেইছে, ওকে হাসপাতালে নেবে। গ্লাস শাওয়ার ইনক্লোজারের ভেতরে দৃঢ়ভাবে দাঁড়ানো পেটানো শরীরটা উন্মুক্ত, অবাধ্য, অসামাজিক। ওয়াল সিলিং শাওয়ার থেকে বৃষ্টির মতো ঝরঝর করে কনকনে ঠান্ডা জল ভিজিয়ে দিচ্ছে চওড়া কাঁধ, সুগঠিত বুক আর টান টান বাহু। চওড়া ডান কাঁধের বাজ পাখির টাটুটা জলের স্পর্শে সতেজ হয়ে আছে। মনে হচ্ছে এই তো দু পাখা চাপটে উড়াল দেবে। মেসি আন্ডারকাট দেওয়া চুলগুলো চোখের উপরে লেপটে আছে। ধূসর রঙার চোখজোড়া হাত বোঝা ঘন ঘন নেওয়া প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সাথে গাঢ়ভাবে ওঠানামা করছে সুগঠিত উন্মুক্ত বুক। বেশ কয়েকটা সময় নিয়ে দাঁড়িয়ে থাকলো ঝর্ণার নিচে। গ্লাস শাওয়ার ইনক্লোজারের দরজাটা আধখোলা ছিল। বাহিরে দাঁড়িয়ে ছিল শান্ত দৃষ্টি জমিনে। আদিল বেরিয়ে এলো এই যাত্রায় ছন্নছাড়া ভঙ্গিতে, গায়ে জড়িয়ে নিয়েছে কালো রঙের বাথরোব। শান্ত নির্বিকার মুখে বলল, রওশন আহত হয়েছে। আদিলের কদম থামল না, বিশেষ পরিবর্তনও হলো না অভিব্যক্তির। এলিন আর চোখে বসের বিশেষ প্রতিক্রিয়া না দেখে নিজেই বলল, বুড়োটা মরতে না মরতেই আবারও শুরু করেছে। ম্যাডামের পুরো ফ্যামিলির মারার আদেশ দিয়েছে সম্ভবত। আর কলের উপরে কল তো দিয়েই যাচ্ছে সকাল থেকে। জেনে গেছে বিয়ের বিষয়টা। আদিল শুনল, তবে সে বিষয়ে কোনো কথা বলল না, মতামত দিল না। শুভ্র রাঙা তোয়ালে দিয়ে এলোমেলো ভঙ্গিতে মাথা মুছতে মুছতে অস্পষ্ট প্রশ্ন করল, কি করেছেন? শান্তর প্রশ্নের সাথে সাথে জবাব দিল, ম্যাডামের পরিবার ঘুমাচ্ছে আপাতত। ভয় পেয়েছিল ভীষণ। ভয় পেলেই বা কি, রাত হয়েছে, ঘুম তো আসবেই, তাই না? আদিলের ব্যস্ত হাত থামলো চলন্ত কদম। সে ঘাড় ফিরিয়ে তাকাতেই শান্তর বুকটা ছাদ করে উঠল। ধূসর চোখের দৃষ্টিতে মেলাতেই মেরুদণ্ড ভয়ে শিহরণ ছুটে গেল। ও দ্রুত শ্বাস আটকে যন্ত্রের মতো বলে গেল, ম্যাডাম প্রিন্সেসকে ঘুম পাড়াচ্ছেন? সন্তুষ্টজনক জবাবে আদিলের দৃষ্টি সরল, নড়ল কদম। বুক ভরে স্বস্তির শ্বাস ফেলল শান্ত। ওর মনে হচ্ছিল এই বুঝি বস ওর গর্দান কেটে নেবে। এলেন অবশ্য খুশি হয়েছে, একদম ঠিকই আছে। দেখছে না বসের মেজাজ খারাপ, তার উপরে আবার ইন্টু পিন্টু খেলতে চাইলো কেন? কানের নিচে কয়টা বস দিলেই না করুণ হতো। খেয়েছো কিছু? আদিলের দ্বিতীয় প্রশ্নে থমকালো শান্ত। খেয়াল করলো রোজা সকাল থেকে কিচ্ছুটি মুখে তুলে দিই আর না দোতলার ওই রুম থেকে বেরিয়েছে। এবার জবাবে এলেন দিল, খায়নি, মিসেস মরিয়ম এসে জানিয়েছিল। আদিলের কদম থেমে গিয়েছে গ্লাস ওয়াইনের সামনে। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। থমথমে মুখের চোয়াল শক্ত হলো আরও গাঢ়ভাবে। দৃষ্টি গিয়ে পড়ল সদূর প্রধান ফটকের দিকে। বডিগার্ড স্টপ একত্রে দাঁড়িয়ে। সম্ভবত কোনো ঝামেলা হয়েছে। শান্ত বিষয়টি লক্ষ্য করে মুহূর্তেই গম্ভীর মুখে দ্রুত বেরিয়ে আসে। পেছনে এলেনও। রোজা অসহায় চোখে দেখল তার বুকের মধ্যে ডুবে রাখা ছোট্ট মাথাটা। একটু পরপর মাথাটা উঁচিয়ে চোরের মতো তাকাচ্ছে রোজার মুখের দিকে। দৃষ্টিতে দৃষ্টি মেলাতেই দ্রুত চোখজোড়া বুঝে নিচ্ছে। রিদি আজ সারাদিন রুম থেকে বেরোয়নি। রোজার পাশে ঘেসেছিল। রোজা বসলে পিছু পিছু বসেছে, ও দাঁড়ালেও দাঁড়িয়েছে পিছু পিছু। অনেকটা সময় ধরে মিহিসরে রোজা একটা গল্প বলছিল। গল্পটা সিংহ আর শিয়ালে। ঘণ্টাখানেক ধরে ওকে ঘুম পাড়াতে পাড়াতে গল্পই বলা শেষ। গল্প একটার পর একটা শেষ হচ্ছে, অথচ এই মেয়ের চোখে ঘুম আসার খবরই নেই। বিড়াল ছানার মতো বড় বড় চোখ চেয়েই আছে কেমন, ঘুম আসছেই না। রীতি জোরালোভাবে মিশে যায় বুকের সাথে। পিটপিট করেছে, এইটুকুনি গলায় বলছে, আসছে। রোজা অসহায় হয়ে পড়ল। ঘণ্টাখানেক ধরে শুনছে এই কথা। রীতি ঠোঁট ভেঙে ডাকলো, মা। রোজা গলে গেল অমনি। দীর্ঘশ্বাস ফেলে আরও ভালোভাবে ওর শরীরটা বুকে জড়িয়ে ছোট্ট নাকে ঠোঁট ছুঁয়ে বলল, কি কি বলতে চাইছ? হৃদি ফিসফিস করলো, আমি রাতে ঘুমাইলেই তুমি চলে যেতে এই বাড়ি থেকে, তাই আমার ঘুমাতে ভয় হচ্ছে। আই এম স্ক্যার্ড।
রোজা গম্ভীরভাবে দেখল ছোট্ট পুতুলের মতো মুখটা। চোখ জোড়া ভিজে এলো। মনে পড়ল বাবা মায়ের কথা, ছোট ভাইয়ের কথা, নিজের বাড়িটার কথা। অসহায় অনুভব করলো বড্ড। চাইলেও যেতে পারবে না, আর সম্ভব না। ওর জীবনে যে কখনো আগের মতো হবে না সারাটা জীবনের জন্য। ওতপ্রোতভাবে এই বাড়ি আর আদিল মির্জার সাথে আর তার নাম জুড়ে আছে, জুড়ে গেছে ভাগ্যের সাথে ভাগ্য। রোজা চোখ বুজে এক মুহূর্তের জন্য নিজেকে সামনে রীতির মুখটা আদরে করে বললে, কোথাও যাব না মা, তোমার সাথেই থাকবো। তুমি নিশ্চয়ই ঘুমাও, তুমি নিশ্চিন্তে ঘুমাও। রীতির গাল পরে হাসলো। রোজার গাল দুটো দু হাতে জড়িয়ে একদম গলার উপরে রাখলো। বুকে মাথা রেখে মিয়ে যাওয়া গলায় আওড়ালো বাচ্চা বাচ্চা কণ্ঠে, মম। রোজার মাথায় হাত বুলিয়ে বলল, রীতির কণ্ঠ স্পষ্ট হয়ে এলো, ডোন্ট স্লিপ মি। এই বাক্য কি ছিল রোজার জানা নেই, কিন্তু তার চোখ জোড়া ভরে এলো। গড়গড় করে চোখের জলে গাল ভিজে গেল। ভেজা চোখে দেখলো ঘুমন্ত ছোট্ট মুখটা। ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যেও বিড়বিড় করে যাচ্ছে একটাই কথা, কিভাবে সহ্য হবে তার। বুকের ভেতরটা চিরে যাচ্ছে মনে হলো। রোজা আলতোভাবে জড়িয়ে রাখলো রীতিকে। মুখ নামিয়ে চুমু বসালো ঘুমন্ত মুখ জুড়ে। নিস্তব্ধ রুমে ভাঙা কণ্ঠে আওড়ালো, হাউ ক্যান আই লিভ ইউ এলন বাচ্চা, মমি লাভস ইউ আ লট। রোজার চোখ জোড়া সম্ভবত লেগে এসেছিল। ফোনের মৃদু শব্দে ঘুমটা ভেঙে গেল। উঠতে চাইলে খেয়াল করলো রীতি মুঠোবন্দি করে রেখেছে তার বুকের দিকের কাপড়। রোজা হেসে ফেলল নিঃশব্দে, আলতো করে ছাড়াই হাতটা, ছোট্ট হাতটা কম্পিউটারের ভেতরে ভালোভাবে ঢেকে ঢুকে উঠে দাঁড়ালো। ফোনটা সাইড টেবিলের ওপরে রাখলো। রোজার ফোনে হাত তুলে নিল। সকালবেলায় যেই সিম দিয়ে জিহাদ মেসেজ করেছিল ওটা দিয়ে অনেকগুলো মেসেজই এসে আছে। রোজা রীতিকে নিয়ে সারাদিন এত ব্যস্ত ছিল যে এসব খেয়াল রাখার সময়ই ছিল না। এই যাত্রায় সময় নিয়ে মেসেজগুলো পড়বে বলে ঠিক করতেই চোখ গেল জিহাদের শেষ দুটো মেসেজে। হি ইজ ডেঞ্জারাস রোজা, স্টে ওয়ে ফ্রম হিম। আমি বাইরে দাঁড়িয়ে আছি, দেখা করো একবার প্লিজ। আবার অনেক কিছু বলার আছে। রোজা চমকে ওঠে, কোন বাহিরে, কোথায়? এই বাড়ির বাহিরে না তো। ও কিভাবে জানলো রোজা এখানে? রোজা জুতোতে পা লাগানোর সময় পেল না, নগ্ন পায়ে ছুটলো দরজার দিকে। রুম থেকে বেরিয়ে করিডোরে দৌড়ে পার করে সিঁড়িতে হলো। মারিয়ম বেগম তখন সবেমাত্র খাবারের ট্রেটা হাতে সিঁড়িতে প্রথম ধাপে পা রেখেছিল। রোজাকে এমন হন্তদন্ত ভঙ্গিতে নামতে দেখে চিন্তিত হলেন। সাবধানী গলায় বললেন, ধীরে সুস্থে নামুন ম্যাডাম, কি হয়েছে আমাকে বলুন। রোজা শুনল না, তাকালো না। সিঁড়ি বেয়ে নেমে ছুটল দুয়ারের দিকে। দুয়ারের সামনে আসতেই অস্পষ্ট ভঙ্গিতে নীরবতা ভেঙে ভাসা গঙ্গানির আওয়াজ শুনতে পেল। চিনতে পারল জিহাদের কণ্ঠ। প্রধান দরজা তখন অল্প খোলা। বডিগার্ড কিছু ভেতরে বাদবাকি সব দরজার ওপারে। শান্ত আর এলেনকেও দেখা গেল। অত দূর থেকেও মারের শব্দ ভেসে আসছে। রোজা আটকে ওঠে, ছেলেটা কি পাগল, মাথা খারাপ, এখানে চলে এসেছে? ওকে এভাবে মারছে নাকি? রোজা ছুটে বেরোতে চাইলে বাচ্চা হাতলো দুয়ারে দাঁড়ানো দুটো গার্ড। রোজা ওদের তোয়াক্কা করল না। সে ইতিমধ্যে একটা ব্যাপার লক্ষ্য করেছে, তা হচ্ছে গার্ডসরা তাকে কখনো ছোবে না। তা তাকে আটকানোর জন্য হলেও যা করার দূর থেকেই করবে। রোজা মুহূর্তেই ধেয়ে গেল। গার্ড দুটো আপনা আপনি সরে গেল এমনভাবে যেন রোজা কোনো ভাইরাস। চুলেই ওই রোগে ওরা মরে যাবে। রোজা দৌড়ালো ড্রাইভ ওয়ে ধরে। নগ্ন পায়ে ছোটা তার মুখের উপরে পড়েছে ড্রাইভওয়ের পাশে দাঁড়ানো সব আউটলেটের ল্যাম্পপোস্টের সাদা আলো। খোপায় পাতা চুলগুলো ছুটে পিঠ ছুঁয়ে কোমরে বেয়ে নামলো। মৃদু বাতাসে তা তুলছে। দ্রুত ভঙ্গিতে ফর্সা ছোট্ট নগ্ন পায়ে সম্ভবত কিছু একটা বিঁধেছে। রোজা মৃদু শব্দে গুঙ্গিয়ে ওঠে, তবে থামল না। এই যাত্রায় দৌড়ানো রোজাকে লক্ষ্য করলো শান্ত, এলেন সহ বাকিরাও। ওরা আশ্চর্য হয়ে আছে। ওদের পলক পরে মস্তিষ্ক নড়ে। ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটা বডিগার্ড দ্রুত দৃষ্টি নামে। মাথা সহ শরীরটা একসাথে সৈনিকের মতো ঘুরে যায়। বড় দরজাটা চোখের পলকে বন্ধ হয়। সবগুলো পিঠে দেখে রোজা হতবিহ্বল। হঠাৎ এমন কাণ্ডে কিং কর্তব্য বিমূঢ়। প্রত্যেকের এমন প্রতিক্রিয়া দেখে ধমকালো না চলন্ত কদম। ছুটতে ছুটতে ও চেঁচাতে চাইল শান্ত এলেনের উদ্দেশ্যে, কিন্তু পারল না। কণ্ঠ ডুবে গেল বেরোনোর আগেই। অনুভব করলো নিজের নরম পেটের ওপরে এক শক্ত থাপসিংহের থাবার মতো রুক্ষ ওই স্পর্শে রোজা ভয়ে ছিটিয়ে গেল। পর মুহূর্তে হাওয়ায় উঠে আসে তার এইটুকুনি পাতলা শরীরটা। তার পিঠের সংস্পর্শে এসে এক শক্ত উন্মুক্ত বুক। রোজা চিৎকার দিয়ে ওঠে। আতঙ্কে মাথা ঘোরাতেই সাদা আলোয় দুশোরাঙা চোখের দৃষ্টি মেলে থমথমে গম্ভীর স্বরে ওই কণ্ঠে এক একটা মৃদু শব্দে রোজার মুখটা আতঙ্কিত মুখে আধার নামতে থাকে। ইউ ওয়ান্ট রান ফ্রম মি? রান 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 as much as you want. Run if you want, Roja. It won't save you. I will case you just like this. ভূমিকম্পের মতো কাঁপে রোজার শরীর।
শক্ত হাতে ওই স্পর্শে ও মিইয়ে যায়, শক্ত করে বুঝে নেয় চোখজোড়া। তখনও অস্পষ্ট ভঙ্গিতে ভেসে আসে জিহাদের করুণ স্বর। রোজা অসহায় কণ্ঠে আওড়ায়, ওকে যেতে দিন প্লিজ, মারতে নিষেধ করুন, মারতে নিষেধ কর। রোজার কথা শেষ করতে পারে না। যেভাবে হাতে থাকা বই উড়িয়ে আবার হাতে রাখে, ঠিক ওভাবেই ওর চিরফিকারের শরীরটা অমনভাবে মাটির উপরে রেখে গড়িয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় আদিল। পার্থক্য তখন রোজার পিঠে তার বুকে মিশেছিল। এই যাত্রায় উন্মুক্ত বুকের সংস্পর্শে আসে বুক। রোজার পুরো নারীসত্তা কেঁপে ওঠে। ছলছাড়া দৃষ্টি তেলে তাকালো, ঘাবড়ে গেল। অমন তীক্ষ্ণ চোখজোড়া রক্তিম হয়ে আছে, যেন রক্ত বেরোবে। রোজার সাত গলায় আটকে যায়। ওই দৃষ্টি থেকে দৃষ্টি সরানোর সাহস পায় না। এক পর্যায়ে দৃষ্টি সরালো যখন দু হাতে আদিল তাকে ঠেলে সরিয়ে নামাতে ওই উন্মুক্ত বুকে হাত রাখলো। হাত ছোড়া কাঁপলো সঙ্গে সঙ্গে। কানের কাছে থাকা মুখ থেকে মৃদু ফিরিক্কি শ্বাস নেওয়ার আওয়াজটুকু শোনা গেল। রোজা লজ্জায় হাঁসফাঁস করে। ফের শুনতে পাই জিহাদের আর্তনাদ, দাঁতে দাঁত পিষে ওঠে। ওকে যেতে দিন। আদিল নির্বিশেষে চোখে চেয়ে থেকে অনিচ্ছ সময় পরে আওয়াজ তোলে, শান্ত। শান্ত ফিরল না। ওভাবে ঘুরে দাঁড়িয়ে থেকে বলল, ইয়েস বস। গার্বেজটাকে সোজা গ্রামে ফেলে আসবি, বলে দিবি ওকে আমি ঢাকা শহরে দেখলে 10 হাত মাটির নিচে পুঁতে ফেলবো। ইয়েস বস। রোজার পাপড়িগুলো কাঁপে থরথর করে। বাইরে মারধর থামিছে, আর শব্দ আসছে না। রোজার শ্বাস প্রশ্বাস শান্ত হয়, আওড়াই, ছাড়ুন। আদিলের মনে হলো ওই কথা শুনল না। নির্বিশেষে চোখে দেখলো শুধু তার মুখ খুব কাছ থেকে সুন্দর মুখটা। রোজা আর চোখে চেয়ে রেখেই যায় এবারে। মাঝপথে এমন বিশ্রীভাবে ধরে রাখা মানেটা কি? ব্যাস, বেফাস মুখ দিয়ে এমন প্রশ্ন বেরোবে যা করে ও নিজে অপ্রস্তুত হয়ে পড়ে। আপনি চাই কি আমার কাছে বলুন তো? আদিলের জবাবটা ভীষণ সময় নিয়ে আসে। আমি কি চাই তা যদি বুঝতে অসুবিধা হয় মিসেস আদিল, তাহলে আমি করে বুঝিয়ে দেই ইন ডিটেইলস। রোজা প্রত্যুত্তরে শুধু সাপের মতন মশে উঠল, আরও গভীরভাবে স্পর্শ অনুভব করে পাথরের মতো থমকে গেল। ওর অবস্থা দেখে এই যাত্রায় আদিল অমন ফানুষের মতো পাতলা শরীরটা নামালো। নিজের পায়ের থেকে জুতোজোড়া খুলে ওই জুতোতেই পা রাখলো। রোজার ছোট্ট পাজোড়া ভীষণ আনন্দের সাথে হারিয়ে গেল অমন ছোটখাটো গুহার নাই জুতো জোড়াই। তবে ওই অপরাগও জুতো পরাই। জুতো থেকে পা বের করে নগ্ন পায়ে ফের হাঁটাতে হলো বাড়ির দিকে। দু কদম হাঁটতেই পারেনি, পেছন থেকে ঝড়ে গতিতে আদিলের শক্তপোক্ত হাতজোড়া তার কোমরে ধরে সোজা নিচের ডান কাঁধের উপরে উঠিয়েছে। রোজার অর্ধেক শরীরেই ঝুলেছে ব্রাউন রঙের লম্বা চুলগুলো মাটি স্পর্শ করবে প্রায়। বেচারি আতঙ্কে বাকরুদ্ধ। সমানে নামার জন্য মুষ্টামুষ্টি করতেই এক পর্যায়ে একটা শক্ত থাপ্পড় এমন জায়গাতে পড়েছে যে রোজা থতমত খেয়ে ওঠে। মুখ হা হয়ে আসে, পুরো মুখে রক্তিম হয়ে যায়। চিৎকার করে ওঠে বিবেক ফিরতেই, লম্পট কোথাকার। আদিল বেশ নির্বিকার ভাবেই শুনল, এমনভাবে হাঁটছে যেন স্লো ওয়াকে বেরিয়েছে। রোজা লজ্জায় হাঁসফাঁস করে তাকায় সামনে পেছনে, কেউ তাকিয়ে নেই। তারপরও লজ্জায় অসহায়ে ওর দম বন্ধ হয়ে আসছে। এই যাত্রায় চোখ পড়ে ওর কাঁধেও আছে। ওই কাঁধে একটা টাটু, ওখানটায় কি ভয়ঙ্কর দেখতে।